ওকে, আমি স্ক্রিনটা একটু শেয়ার করে দিই, দেখেন দেখা যায় কিনা। স্ক্রিনটা কি দেখা যায়? জি স্যার, দেখা যাইতেছে। দেখতে পাচ্ছেন না? জি স্যার। Okay. আচ্ছা, আমরা যে প্রবলেমটা করেছিলাম আমি ওই প্রবলেমটা একটু খুলি। আপনারা প্রবলেমটা কি সলভ করেছেন গতকালকে? জি স্যার, সলভ করেছে স্যার। জি ওকে, ভেরি গুড। সলভ করতে গিয়ে কোথাও কোনো প্রবলেম হয়নি, তাই তো? না স্যার, প্রবলেম হয়নি। আচ্ছা, কে কথা বলছেন? নামটা? স্যার, আমার নাম জুনায়েদ। আচ্ছা, যারা সলভ করতে পারেননি তারা কাইন্ডলি যদি ওনার সঙ্গে যোগাযোগ করেন তাহলে নিশ্চয়ই হেল্প হবে, কারণ পরীক্ষা তো আপনাদের সামনেই। আমি ল্যাবে পরীক্ষা নেব না, পরীক্ষাটা ক্লাসেই হয়তো হবে। তো ক্লাসে হলে এরকম আমরা হয়তো রেজাল্ট দিয়ে দিব। আর আপনাদের তো থিওরি প্রশ্ন আমি বলেই দিয়েছি, সাথে হয়তো বা রেজাল্ট দিয়ে দিব। রেজাল্ট দিলে আপনাদেরকে বলবো হাউ টু ইন্টারপ্রেট দিস রেজাল্ট, রেজাল্ট গুলো আপনি কিভাবে ইন্টারপ্রেট করবেন। তো আমরা যখন রিগ্রেশন মডেল করি, আমি আপনাদেরকে একটা শিট দিয়েছিলাম, সেখানে দেখবে যে অ্যানোভা টেবিল দেয়া আছে। আমরা ওই জায়গাটায় প্রথম টেস্ট করি হলো মডেলটা সিগনিফিক্যান্ট কিনা, অর্থাৎ নাল হাইপোথেসিস ধরি। আপনারা সবাই তো ইয়ে করে আসছেন না, ইনফারেন্স তো করে আসছেন সবাই, কিংবা কোর্স রানিং, তাই তো? ইনফারেন্স জি স্যার, ইনফারেন্স পর হয়েছে। আপনারা এখন থার্ড সেমিস্টারে না? জি স্যার, থার্ড সেমিস্টার। জি স্যার, সবাই স্যার, ইনফারেন্স পড়ে আসছে। ইনফারেন্স পরে আসছেন, ভেরি গুড। আমরা যখন রিগ্রেশন মডেল যখন টেস্ট করি তখন আমরা প্রথম টেস্ট করি মডেলটা সিগনিফিক্যান্ট কিনা, অর্থাৎ নাল হাইপোথেসিস আমরা ধরি সবগুলো প্যারামিটার জিরো। আমরা নাল হাইপোথেসিস ধরি যে সবগুলো প্যারামিটার হচ্ছে জিরো, অর্থাৎ নালে ধরি বিটা 1 ইকুয়াল টু বিটা 2 ইকুয়াল টু বিটা 3, যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সবগুলো ভেরিয়েবলের যে কোএফিসিয়েন্ট ওইটা যদি জিরো হয় তার মানে কি, তার মানে মডেলে এক্স এর কোনো ইফেক্ট নাই। নালে আমরা ধরি মডেলে এক্স এর কোনো ইফেক্ট নাই। ইফেক্ট কখন থাকবে? অল্টারে আমরা ধরি কি, আপনারা যখন ইনফারেন্সে সেভারেল মিন টেস্ট করেছেন তখন ধরেছেন না মিউ 1 ইকুয়াল টু মিউ 2 ইকুয়াল টু মিউ 3, করেছিলেন তো নাকি? জি স্যার, জি করা স্যার। হয়েছে। অল্টারে কি ধরেছিলেন? অল্টারে ধরেছিলেন যে অ্যাটলিস্ট টু মিনস আর নট ইকুয়াল। তো আমরা এইখানে নালে ধরি যে সবগুলো বিটা ইকুয়াল টু হচ্ছে জিরো, অর্থাৎ সবগুলো বিটা জিরো মানে কিন্তু যদি মডেলে, যেমন আমরা মডেল যখন লিখি ওয়াই আই ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা 2 x 1 i, বিটা 3 x 2 x 2 i, বিটা 3 x 3 i, যখন আপনি নালে বিটা গুলো জিরো ধরবেন ইট মিনস আপনি বলছেন যে মডেলের উপরে বা ওয়াই এর উপরে এক্স এর কোনো ইফেক্ট নাই। সহজ বাংলায় আমরা নালে ধরি মডেলের উপরে এক্স এর কোনো ইফেক্ট নাই, অল্টারে ধরি এক্স এর ইফেক্ট, মডেলের উপরে এক্স এর ইফেক্ট আছে। কখন থাকবে এক্স এর ইফেক্ট? যখন অ্যাটলিস্ট টু প্যারামিটারস আর নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে? যখন যে কোনো, সরি, অ্যাটলিস্ট 1 ইজ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ কোনো একটা ইফেক্ট যদি ওয়াই এর উপর থাকে তাহলে আমরা বলবো যে মডেলটা সিগনিফিক্যান্ট। তো সেই রিগ্রেশন মডেল যখন আমরা টেস্ট করি এইভাবে আমরা কি করি, ওভারঅল আমরা এই মডেলটা আমরা টেস্ট করি। আপনি যখন যে কোনো রিগ্রেশন মডেল যখন রান করবেন, তো তখন এই যে আমরা এই যে কোনো রিগ্রেশন মডেল যখন রান করবেন, দেখেন যে কথাটা আমি বলছিলাম, এই যে একটা অ্যানোভা টেবিল দেখা যায়। আপনি কি এক্সেল ফাইলটা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আপনারা তো নিশ্চয়ই রিগ্রেশন মডেল রান করেছেন, তাই না? এই যে এই এফটা দিয়ে আমরা বের করি যে মডেলটা সিগনিফিক্যান্ট কিনা। আপনারা ইনফারেন্সে করেছেন যে যদি এফ ক্যালকুলেটেড, এখানে নালটা কি, এখানে নালটা কি বলেন তো? এখানে এখানে প্যারামিটার কয়টা? এই যে আপনাদের মডেলে প্যারামিটার কয়টা? স্যার, দুইটা প্যারামিটার। দুইটা প্যারামিটার, ডাব্লিউ আই এর সাথে হচ্ছে একটা, আমি লিখে রেখেছি দেখেন, আর হলো এক্স স্টার এর সাথে একটা। অর্থাৎ নালে এখানে একটু লিখেন তাহলে বুঝতে সুবিধা হবে।
এখানে নাল ধরবেন বিটা 2, কারণ মডেলটা হলো লন এলআই স্টার ইকুয়াল টু হলো বিটা 1 আপনাদের নাই, বা বিটা 0 নাই, তাহলে 1 ধরলে বিটা 1 ডাব্লিউআই প্লাস বিটা 2 এক্সআই স্টার, তাই তো, প্লাস ইউআই। সো নালে ধরেন বিটা 1 ইকুয়াল টু বিটা 2 ইকুয়াল টু 0, লিখে ফেলেন। এই যে এফ দিয়ে আমরা কি বুঝবো? নালে ধরেন বিটা 1, নাল লেখেন, নাল হাইপোথেসিস, নাল লিখে এইচ নট ডট দিয়ে লেখেন বিটা 1 ইকুয়াল টু বিটা 2 ইকুয়াল টু 0। লেখা হলে একটু আওয়াজ দিতে হবে। জি স্যার। এটা মানে কি? পাশে মানেটা ইয়ে করে লিখে রাখেন যে আপনি নালে ধরছেন দ্য মডেল ইজ নট সিগনিফিক্যান্ট। নাল যদি অ্যাকসেপ্ট হয় তার মানে মডেল সিগনিফিক্যান্ট নয়। ঠিক আছে, নালের পাশে ব্র্যাকেটে ওখানে লিখে রাখেন যে আপনি ধরছেন দ্য মডেল ইজ নট সিগনিফিক্যান্ট, দ্য মডেল ইজ নট সিগনিফিক্যান্ট। লিখেছেন? জি স্যার। আরো একটা ব্র্যাকেটে লেখেন, অর দিয়ে লেখেন দেয়ার ইজ নো ইফেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দেয়ার ইজ নো ইফেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন ওয়াই। এখানে হচ্ছে এলআই আর কি, বা অন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। লিখেছি? There is no effect of independent variable on y বা on the dependent variable. স্যার এখানে যেহেতু ওয়াই নাই, এখানে কি অন এলআই লিখবো? হ্যাঁ হ্যাঁ, আমি ইন জেনারেল লিখেছি। আপনি, আপনাদের তো ওইটা লিখতেই হবে না, ব্র্যাকেটে আমি যা লিখে দিয়েছি আপনারা তো শুধুমাত্র প্যারামিটার আপনাদের বোঝার জন্য যখন আপনি বাসায় দেখবেন যে নালে আমি আসলে কি লিখলাম, লিখেছি তো নালে কিন্তু ওগুলা লিখবেন না, নালে লিখবেন বিটা 1 ইকুয়াল টু বিটা 2 ইকুয়াল টু 0। হোয়াট ডাজ ইট মিন, এটা কি মিন করে ওইটা পাশে লিখে দিয়েছি। ঠিক আছে, আপনি ওয়াই জি টোয়াই স্যার। লিখবেন না তো। নালে কি হ্যাঁ আমরা জি ওই স্যার। ডিটেলস কিছুই লিখবো না, নালে শুধু লিখবো ওইটা হাইলাইট করে রাখেন, নাল হাইপোথেসিস বিটা 1 ইকুয়াল টু বিটা 2 ইকুয়াল টু 0। লিখেছি? জি স্যার। আগেই লিখেছি। তাহলে এটা হলো মডেলটা ইনসিগনিফিকেন্ট নালে ধরেছে। অল্টারে তাহলে কি হবে? অল্টারে হবে মডেলটা সিগনিফিকেন্ট। কখন হবে? যদি কমপক্ষে একটা বিটার ইফেক্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর থাকে। তাহলে অল্টারটা এটা আমরা ভাষায় লিখব at least one beta beta at least one beta is not equal to 0। অল্টার লেখেন at least one beta is not equal to 0। যদি কমপক্ষে একটা বিটা 0 সমান না হয় তাহলে মডেলটা সিগনিফিক্যান্ট হবে। সবগুলো দরকার নাই, কিন্তু at least একটা এক্স এর সহগ যদি আদার দ্যান 0 হয় তাহলে আমরা বলবো যে মডেলটা, আমরা মডেলে তো কিছু একটা পাওয়া গেছে। কি লিখবেন? at least one beta is not equal to 0। লিখেছেন অল্টারে? জি স্যার। ওকে, এইটা যে স্ট্যাটিস্টিক দিয়ে টেস্ট করা হয়, এই যে এখানে প্রয়োজনীয় স্ক্রিনশট আমি লাল কালি দিয়েছি, সেটাকে বলা হয় এফ স্ট্যাটিস্টিক। আপনারা ঠিক সেভারেল মিন টেস্ট যেভাবে করেছেন ইনফারেন্সে, সেটাও কিন্তু আপনারা এফ টেস্টের মাধ্যমে করেছেন। এখানে বিটা গুলোকে আমরা এফ টেস্টের মাধ্যমে আমরা টেস্ট করি। ওইখানেও কিন্তু এখানে এখানে ফর্মুলাটা আমি এখন দেখাবো না, তো এইটা হলো এফ, আপনাকে এক্সেল দিয়ে দিবে যে এই এফটা হলো এফ ক্যালকুলেটেড। ঠিক আছে, এই এফটা কি? এই যে এফটা এখানে আসছে, এই এফটা হচ্ছে দিস ইজ এফ ক্যালকুলেটেড। ক্যালকুলেটেড কত? এখানে এফ এফ ক্যালকুলেটেড কত? মানটা কত? 108.52। হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে ভাই, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। 108.52। তাহলে এফ ক্যালকুলেটেড কে আমি কার সঙ্গে তুলনা করব? টেবুলেটেড ভ্যালুর সঙ্গে ধরেন আমি তুলনা করব, তাই তো? ইনফারেন্সে একটু ফিরে যেতে হবে। জি স্যার। তাহলে এফ ক্যালকুলেটেড ভ্যালুকে আমি কার সঙ্গে তুলনা করব? এফ টেবুলেটেড। টেবুলেটেড
হ্যাঁ, টেবুলেটেড ভ্যালু হলো নিউমারেটর ডিগ্রিস অফ ফ্রিডম লাগে এবং ডিনোমিনেটর ডিগ্রিস অফ ফ্রিডম লাগে। এই যে নিউমারেটর ডিগ্রিস অফ ফ্রিডম উপরেরটা রিগ্রেশন এবং ডিনোমিনেটর হচ্ছে রেসিডুয়াল, কারণ এফটা পাবো আমি এইটা এবং এইটা ভাগ করে। এই যে মিন সাম অফ স্কোয়ার ডিউ টু রিগ্রেশন সব তো শেখাতে পারবো না, তাহলে আমার এটা ডিগ্রিস অফ ফ্রিডমটা হবে নিউমারেটর 2 আর ডিনোমিনেটর কি 8। তাহলে এগুলো আপনাদের করতে হবে না, আমি জাস্ট আপনাদের আপনাদের লাগবে হলো পি ভ্যালু। পি ভ্যালুটা জন্য কি ইনফারেন্সে পড়েছেন বলতে পারে? প্রবাবিলিটি অফ নাল হাইপোথেসিস, সরি, মানে প্রবাবিলিটিটা যখন আমার রিজেক্ট হয়ে যাচ্ছে আর কি, এই অ্যাকচুয়াল নাল। প্রবাবিলিটি অফ রিজেক্টিং দ্য নাল হাইপোথেসিস হোয়েন ইট ইজ ট্রু। ঠিক আছে, এইভাবে বললে তো আমরা যদি ধরেন আপনি নন স্ট্যাটিস্টিশিয়ান হন বা কাউকে সে বুঝবে না পি ভ্যালুটা পাবেন কিভাবে। পি ভ্যালুটা পাবো হলো টেবুলেটেড ভ্যালু থেকে ইনফিনিটি পর্যন্ত যে প্রবাবিলিটি, সেটাই হচ্ছে পি ভ্যালু। আমরা যে লেভেল অফ সিগনিফিকেন্স ধরি, সরি ক্যালকুলেটেড ভ্যালু থেকে আমরা যে লেভেল অফ সিগনিফিকেন্স ধরি, সেটা হলো টেবুলেটেড ভ্যালু থেকে ইনফিনিটি পর্যন্ত প্রবাবিলিটি। তাহলে লেভেল অফ সিগনিফিকেন্সের চাইতে যদি পি ভ্যালু কম হয়, অলওয়েজ নাল ইজ রিজেক্টেড। কারণ ধরেন লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে এই কাট অফ পয়েন্ট থেকে এই পাশে, পি ভ্যালু যদি এই জায়গায় পড়ে তাহলে অর্থাৎ এই এর চেয়ে যদি কম হয় তাহলে এই পাশে পড়বে, এই পাশে পড়লে তার মানে হচ্ছে কি টেবুলেটেড ভ্যালুটা হলো ওই পাশে পড়বে। ইনফারেন্সে আপনারা করেছেন সহজ কথা, যদি পি ভ্যালু আলফার চাইতে ছোট হয় তাহলে নাল হাইপোথেসিস উইল বি রিজেক্টেড। এই যে সিগনিফিকেন্স এফটা দেয়া আছে, পি ভ্যালু কখন ছোট হবে আলফার চেয়ে? যখন ক্যালকুলেটেড ভ্যালুটা টেবুলেটেড ভ্যালুর চাইতে বড় হবে। ক্যালকুলেটেড ভ্যালুটা যখন রিজেকশন রিজিয়নে পড়বে, এই যে এইটা হলো আমার কাট অফ পয়েন্ট টেবুলেটেড ভ্যালু, আমার ক্যালকুলেটেড ভ্যালু যখন এইখানে পড়বে, দেখেন এখান থেকে সম্ভাবনা ইনফিনিটি পর্যন্ত যেটা থাকবে, এই আমার এই জায়গায় দেখেন এইখান থেকে এই পর্যন্ত যখন সম্ভাবনা থাকবে, ওইটা হলো আলফা। কোথায় থেকে? আপনার টেবুলেটেড ভ্যালু থেকে। ক্যালকুলেটেড ভ্যালু এখানে পড়ছে মানে রিজেকশন রিজিয়নে পড়ছে, এখান থেকে ইনফিনিটি পর্যন্ত সম্ভাবনা কম হবে না বেশি হবে? এর এই পাশে না। এখান থেকে যদি এই পর্যন্ত যা থাকবে, তাহলে এদিকে যেখানেই আমি ক্যালকুলেটেড ভ্যালুটা বসাই না কেন, তার চেয়ে সম্ভাবনা কি কম হবে না? কম হবে স্যার। করে আসছেন আপনারা, রিকল করেন। তাহলে আমার নর্মালি যা শিখে এসেছেন, যদি ক্যালকুলেটেড ভ্যালুটা টেবুলেটেড ভ্যালুর চাইতে বড় হয় তাহলে নাল হাইপোথেসিস উইল বি রিজেক্টেড। তাহলে আমরা একটু এখানে এফ টেবুলেটেড ভ্যালুটা বের করব। এফ টেবুলেটেড আপনারা যেটা করেছেন সেই জায়গায় আমি করছি। এফ টেবুলেটেড কি হবে? এফ আপনারা ইনফারেন্সে দেখেছেন কিনা জানি না, কিন্তু আমি তাহলে এফ এটা কি হবে দেখেন, টেবুলেটেড ভ্যালু যদি বের করি, এফ ইনভার্স এফ আইএনভি, প্রবাবিলিটি 0.05% লেভেল অফ সিগনিফিকেন্স। ডিগ্রিস অফ ফ্রিডম কত? নিউমারেটর ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে রিগ্রেশনের আর ডিনোমিনেটর হচ্ছে রেসিডুয়ালের। তাহলে নিউমারেটর কত? 2। প্রথমটা ডিগ্রিস অফ ফ্রিডম 1 হচ্ছে 2 আর ডিগ্রিস অফ ফ্রিডম 2, ডিনোমিনেটর 8। অর্থাৎ টেবিল থেকে দেখলে আপনি যে ইনফারেন্সে করেছেন, এফ টেবিল থেকে দেখলে 5% লেভেল অফ সিগনিফিকেন্সে নিউমারেটর ডিগ্রিস অফ ফ্রিডম 2 এবং ডিনোমিনেটর ডিগ্রিস অফ ফ্রিডম 8 যদি আপনি দেখেন, ইউ উইল গেট দা টেবুলেটেড ভ্যালু। এটা একটা স্ক্রিনশট নেন, ইকুয়াল টু এফ ইনভার্স দিয়ে করি আমরা, এফ আইএন। নিয়েছেন? জি স্যার। ওকে, তাহলে আমি এটা দিয়ে দিলাম। দেখেন তো ক্যালকুলেটেড ভ্যালু টেবুলেটেড ভ্যালুর চেয়ে বড় না? বড় না? জি স্যার। ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 108, টেবুলেটেড ভ্যালু হচ্ছে 4.5। ইট মিনস, তাহলে আপনারা ওই যে খাতায় যে লিখেছেন নাল হাইপোথেসিস বিটা 1 ইকুয়াল টু বিটা 2 ইকুয়াল টু 0, অল্টার লিখেছেন অ্যাটলিস্ট 1 বিটা ইজ নট ইকুয়াল টু 0, এইখানে এফ টেবুলেট ক্যালকুলেটেড ইজ গ্রেটার দ্যান এফ টেবুলেটেড, সো দ্য নাল হাইপোথেসিস ইজ রিজেক্টেড। দ্যাট মিনস দ্য মডেল ইজ সিগনিফিক্যান্ট। আর পি ভ্যালু কি? পি ভ্যালু বলেছি ক্যালকুলেটেড ভ্যালু থেকে আপনার ইনফিনিটি পর্যন্ত যে সম্ভাবনা, ওইটাকে পি ভ্যালু বলা হয়। পি ভ্যালুর বেলা অলওয়েজ আলফার সঙ্গে তুলনা করুন। পি ভ্যালু যদি আলফার চেয়ে ছোট হয়, নাল ইজ রিজেক্টেড। এই সিগনিফিকেন্স এফটাই হচ্ছে পি ভ্যালু। পি ভ্যালু এখানে যেমন আমরা এই যে এফ ইনভার্স দিয়ে করেছি, পি ভ্যালু আমি পাবো এই সিগনিফিকেন্স এফ, এইটাই পি ভ্যালু।
এটাই হচ্ছে পি ভ্যালু। আমি পি ভ্যালু পাবো হচ্ছে এফ ডিস্ট দিয়ে। একই ভ্যালু পাবেন আপনি, দেখেন, ইকুয়াল টু এফ ডিআইএসটি। এফ ডিস্ট দিয়ে পি ভ্যালু পাবো। কোথায়? এক্স কোনটা বলেন তো? ক্যালকুলেটেড ভ্যালু। ক্যালকুলেটেড ভ্যালু থেকে ইনফিনিটি পর্যন্ত সম্ভাবনা কোনটা? এক্স। এক্স এর জায়গায় কি কি বসাবো? এটা, এই কমা ডিগ্রিস অফ ফ্রিডম আগের মতোই। ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে 2, কমা হচ্ছে 8। সরি, এটা হলো পি ভ্যালু। ক্যালকুলেটেড ভ্যালু থেকে আপনি যখন টেবুলেটেড ভ্যালু যখন বের করবেন, তখন আপনার কাছে শুধুমাত্র প্রবাবিলিটি চাইবে, মানে আলফা চাইবে, আর ডিগ্রিস অফ ফ্রিডম চাইবে, আপনাকে ভ্যালুটা দিয়ে দেবে। আর যখন আপনি প্রবাবিলিটি বের করতে চাইবেন, তখন আপনি ক্যালকুলেটেড ভ্যালুটা চাইবে আর ডিগ্রিস অফ ফ্রিডম চাইবে। ইউ উইল গেট প্রবাবিলিটি, অর্থাৎ পি ভ্যালু। এন্টার। দেখেন পি ভ্যালু হচ্ছে, দেখেন সেম ভ্যালু আসছে, কিন্তু আমি করলাম কেন? যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। পি ভ্যালুকে আমি অলওয়েজ তুলনা করব হচ্ছে আলফার সাথে। পি ভ্যালুকে এইটা এবং এটা কিন্তু সেম। দেখেন এই সিগনিফিক্যান্স এফ আর এই পি ভ্যালু, দেখেন আমি এই পি ভ্যালুটাই হলো সিগনিফিক্যান্স এফ আসলে। ঠিক আছে, দেখেন তো পি ভ্যালু এখানে 0.05 এর চেয়ে ছোট না বড়? আলফার চেয়ে ছোট না বড়? তাই এখানে তো দুইটা অনেক ডিফারেন্ট ভ্যালু আসছে, সিগনিফিকেন্স অফ টেস্ট আর পি প্রশ্নই ভ্যালু। কোথায়? মানে অনেক অনেক ছোট আর কি স্যার। দুটাই না না, দুটাই ডিফারেন্ট, না না, দাঁড়ান দাঁড়ান, ডিফারেন্ট ভ্যালু আসবে না। ডিফারেন্ট ভ্যালু আসার তো সুযোগ নাই। কিন্তু দেখছি, দাঁড়ান। 5.39। স্যার এখানে প্যারামিটার দুইটা, তাহলে ডিগ্রিস অফ ফ্রিডম একটা কম হবে না স্যার? K-1 হবে না? ডিগ্রিস অফ ফ্রিডম এখানে তো টি এর ডিগ্রিস অফ ফ্রিডম না, এখানে ডিগ্রিস অফ K-1 না, N-K রেসিডুয়াল। এটা আমি পরে বলছি, একটু wait না, করেন। রেসিডুয়াল না স্যার, রিগ্রেশনের। হ্যাঁ, মানে রেসিডুয়ালের এখানে ডিগ্রিস অফ ডিগ্রিস অফ ফ্রিডম কি ফ্রিডম N এই মাইনাস? 2 আর 8। ডিগ্রিস অফ ফ্রিডম এখানে 2 আর 80। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইটা আমি একটু বলি, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে?
জি স্যার। আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এইখানে ওই আমাদের রিগ্রেশন মডেলে কনস্ট্যান্ট জিরো ধরে যখন আমরা কাজ করি, তখন এইটার হলো আপনার হলো অন্য একটা ফর্মুলা দিয়ে করে, সেটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে এখানে মানটা একটু দেখেন। আপনি যেটাই আছে আপনি বের করলেও কোনো সমস্যা নেই। মানটা দেখেন, টু দি পাওয়ার কত? পয়েন্টে শুধু এখানে কত আছে মানটা? 5.39 ইন্টু 10 টু দি পাওয়ার -6। -6। আপনি -6 যখন রিগ্রেশন মডেল যখন রান করবেন কনস্ট্যান্ট ছাড়া, তখন এই যে ফর্মুলা, আগে ফর্মুলাটা শিখে নেন। আমি চেক করলাম, দেখেন ফর্মুলাটা দেখেন, টেবিলেটেড ভ্যালু থেকে ইনফিনিটি পর্যন্ত আমি যখন নিব তখন লেভেল, তখন আলফার মানে সমান আসছে না? 0.05 আসছে। জি স্যার। যে আমাদের পি ভ্যালু হলো টেবিলেটেড, আলফা হচ্ছে টেবিলেটেড ভ্যালু থেকে ইনফিনিটি পর্যন্ত সম্ভাবনা, ওইটা হচ্ছে আলফা। আর পি ভ্যালু হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু থেকে ইনফিনিটি পর্যন্ত সম্ভাবনা, ওইটা হচ্ছে পি ভ্যালু। যদি পি ভ্যালু আলফার চেয়ে ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড। এইখানে আমরা যখন কনস্ট্যান্ট জিরো ধরে যখন রিগ্রেশন রান করি, তখন এই রিগ্রেশনে মানে আপনার হলো দেখেন কনস্ট্যান্ট জিরো হলে কিন্তু আপনি বেসিক্যালি করতেই পারবেন না নর্মালি যেভাবে আপনারা মডেল শিখেছেন যদি রিগ্রেশন করে থাকেন। কাজে এইটা শুধু পয়েন্টের ডিফারেন্স হবে, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে যেটা আপনি দেখেন মানটা কত, এটা হলো 5.39 ইন্টু 10 টু দি পাওয়ার কত, কত? -6। -6.05 এর ছোট না? জি স্যার, অনেক ছোট, জিরোর এটাও কাছাকাছি। 0.05, তার মানে মডেল হচ্ছে সিগনিফিক্যান্ট। এইটা আমাকে এই দেখানোর উদ্দেশ্য হলো যে আপনি যে মডেলটা বিল্ড আপ করেছেন, মডেলটা সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট মানে হলো যে কোনো না কোনো বিটার ইফেক্ট। এটা একটু লিখে নেন আপনারা, পি ভ্যালু, হাউ টু ক্যালকুলেট পি ভ্যালু। আপনার আপনারা স্যার ইনফারেন্সে পড়েছেন, তারপরে লিখে নেন, বলেন। স্যার আমার যে ক্যালকুলেশন এটা আপনার যেটা আমরা স্লাইডে দেখতে পাচ্ছি এটা কাছাকাছি, কিন্তু শুধু একটাই ডিফারেন্স, সিগনিফিকেন্স এফ আপনার এখানে ভ্যালু আসছে 5.39 টু দি পাওয়ার -6, আর আমার এখানে সিগনিফিকেন্স এফ এর ভ্যালু আসছে 1.5969 টু দি পাওয়ার -6। হুম। অর্থাৎ আমার মনে হচ্ছে যে এই যে লাস্টে আপনার আবার নতুন করে ইয়ে করলে মনে করে একটা ইয়া হয়েছে, মিস ম্যাচ হয়েছে, যে সিগনিফিকেন্স এফটা পি ভ্যালুর সমান আমার কাছে সমানই আসছে, আমার যে ইয়া আমি যে ক্যালকুলেশন করছি স্যার। কিভাবে করছে? আপনার মনে হয় কনস্ট্যান্ট সহ বোধহয় আপনি রান দিছেন, এই জন্য মানে কনস্ট্যান্ট জিরো করে নেন নাই মনে হয়। আচ্ছা আমি বলি, শোনেন, আমি যেটা বলেছি ভাই ওইটা মাথায় রাখেন। আপনার তো রান, তাহলে রিগ্রেশন আপনার রানই হয়নি। আপনার যেটা করেছেন তাহলে পুরোটাই ভুল আসছে। পুরোটাই তাহলে ভুল আসছে। আপনি যখন রিগ্রেশন রান করেছেন তখন তাহলে পুরোটাই ভুল। আপনাদের সাথে মিলেছে দেখেন তো, আমি আরেকবার করে দেখি জি প্রয়োজন। স্যার, মিলেছে মিলেছে, জি আমার স্যার, মিলেছে। মিলছে স্যার, এইটাই আসছে আমারও। কত? 5.39 না? জি স্যার। এটা তো আমি করি নাই, এটা তো আপনার হলো বিল্ট ইন সফটওয়্যার এক্সেল করেছে। আমি তো করি নাই। আমি যেটা করেছি সেটা হচ্ছে এইটা, ম্যানুয়ালি পি ভ্যালুর ইয়ে হলো আপনার টেবিলেটেড, এটা তো আপনাদের ইনফারেন্সে শিখেছেন। টেবিলেটেড ভ্যালু থেকে ইনফিনিটি পর্যন্ত যে সম্ভাবনা, দ্যাট ইজ পি ভ্যালু। আপনি নর্মালি যখন একটা রিগ্রেশন রান করবেন, আমি আপনাকে একটু দেখাই যে নর্মালি যখন আমি একটু একটু দেখাই, আহ তাহলে ধারণাটা ক্লিয়ার হবে। এটা দেখানোর উদ্দেশ্য কি, যে আপনারা যেন পি ভ্যালুটা রিগ্রেশনে ক্যালকুলেট করতে পারেন। ধরেন এখানে ওয়াই, এখানে ওয়াই হচ্ছে 5, 7, 8, 9, 5, 5, 10, 6, এক্স হচ্ছে ধরেন 3, 5, 2, 7, 8, 11, 8। এই রিগ্রেশনটা আমি রান করব, ঠিক আছে? তাহলে আমি কি করব, ডাটায় যাব, ডাটা অ্যানালাইসিস যাব, রিগ্রেশন, ইনপুট ওয়াই রেঞ্জ, এটা হচ্ছে আমার ওয়াই, ইনপুট এক্স রেঞ্জ, এটা হচ্ছে এক্স,
কিছুই করব না, সরাসরি আউটপুটে চলে যাব, আউটপুট রেঞ্জ দেব। ওকে, এই যে দেখেন এটা হলো সিগনিফিক্যান্ট এফ। আমি কিছুই করব না, আমি ক্যালকুলেটেড ভ্যালু থেকে ইকুয়াল টু এফ ডিআইএসটি ডিস্ট, এই যে এটা হলো ক্যালকুলেটেড ভ্যালু, ক্যালকুলেটেড ভ্যালু থেকে আমি নিব ডিগ্রিস অফ ফ্রিডম, ওই যে উপরে দুইটা 1, কমা হচ্ছে 4, আসছে ইকুয়াল। জি স্যার। আসছে এটা হচ্ছে পি ভ্যালু, ঠিক আছে। এই যে এখানে যে সিগনিফিকেন্স এফটা আছে, এই যে সিগনিফিকেন্স এফ, এইটাই হলো পি ভ্যালু, ঠিক আছে। আমি ওইটা আপনাকে বলার চেষ্টা করছিলাম। তো আমরা যেখানে ছিলাম আগে সেখানে যাই। আপনাদের তো এই পি ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে না আসলে, কারণ আপনি এক্সেল বলেন অথবা স্পেসেস বলেন, আপনি যেখানেই রান করবেন সে পি ভ্যালু দিয়ে দিবে। আপনাদেরকে শেখানোর জন্য আর তো সময় পাবো না, আর হয়তো একটা ক্লাস চাইলেও তো শেখাইতে পারবো না। আমি শেখানোর জন্য, আপনারা এটা আসলে যখন আপনি ইনফারেন্স করেছেন তখনই শেখার কথা, পি ভ্যালু এবং আলফার ডিফারেন্সটা। তাহলে আপনারা কি লিখেছেন, দুই ভাবে আমরা করতে পারি। একটা হলো ক্যালকুলেটেড ভ্যালু যদি টেবিলেটেড ভ্যালুর চাইতে বড় হয়, তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড, দ্যাট মিন্স দ্য মডেল ইজ সিগনিফিক্যান্ট, ঠিক আছে। আর পি ভ্যালু যদি আলফার চাইতে ছোট হয়, তাহলে দ্য নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড, মডেল ইজ সিগনিফিক্যান্ট। পারবেন আপনারা পি ভ্যালু ক্যালকুলেট করতে? নর্মালি যদি কেউ ক্যালকুলেট করতে দেয়, পারা যাবে না? জি স্যার, মানে নিজে এই এক্সেল এর যে ফর্মুলা দিলেন এটা দিয়ে না? এটা দিয়ে তো ফর্মুলা, ও, হ্যাঁ, জি পাওয়া যায় স্যার। এইটা দিয়ে আপনি তো টেবিল থেকেও পারবেন। আপনার যে টেবিল আছে, টেবিলে আপনার হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালুর জন্য ইনফিনিটি পর্যন্ত সম্ভাবনা আপনারা বের করেন নাই। এইটা আমার করতে গেলে আজকে ক্লাস শেষ হবে না। এইটা তো আপনাদের ইনফারেন্সে শিখেছেন। পি ভ্যালু কি আমি শেখাবো? পি ভ্যালু আপনারা ইনফারেন্সে করেন নাই? জি স্যার। করার কথা। তাহলে আমাদের এই মডেলটা আমরা সিগনিফিক্যান্ট পেলাম। এখন আপনাদের বইয়ে, আমি এর পরে একটু বইয়ে যাব, আপনারা এই পর্যন্ত করেছেন হাউ টু ইন্টারপ্রেট দ্য মডেল। আপনারা অডস রেশিওতে দেখেছেন আমরা এক্সপোনেনশিয়াল অফ বিটা করেছি। তাহলে এই যে আমরা এই মডেল যে আমরা করলাম, এইখানে দেখেন তো এখানেও কিন্তু পি ভ্যালু আছে। এই যে এটা তো আমার আমার প্রয়োজন নেই, কারণ এই ভেরিয়েবলটা আমি ক্রিয়েট করেছি। দেখেন তো এক্স ভেরিয়েবলটা সিগনিফিক্যান্ট কিনা, এক্স ভেরিয়েবলটা সিগনিফিক্যান্ট কিনা দেখেন তো। না স্যার, সিগনিফিকেন্ট স্যার। হ্যাঁ, ভালো করে দেখে বলেন। এই দেখেন সিগনিফিক্যান্ট মাছ না? লোয়ার ভ্যালু। হ্যাঁ, এক্স ভেরিয়েবলটা কি সিগনিফিকেন্ট সিগনিফিক্যান্ট স্যার। তো। জি স্যার। 5.17 ইন্টু 10⁻⁻7 পি ভ্যালুটা আমরা পেয়েছি। সো এক্সটা হচ্ছে আমার সিগনিফিক্যান্ট। তাহলে আমার মডেলটা কি দাঁড়ালো? আমার মডেলটা দাঁড়ালো, আপনি দেখেন, এই যে আমি একটু দেখাই আপনাকে, আমার মডেলটা দাঁড়ালো হচ্ছে এলআই স্টার, এটা হলো বিটা 1.594 প্লাস 0.0786। দেখেন তো ঠিক আছে না? আমার মডেলটা দাঁড়ালো -1.594। দেখেন এই যে -1.594 ইন্টু ডাব্লিউআই, ঠিক আছে, স্কোয়ার রুট অফ রুট ওভার ডাব্লিউআই প্লাস হচ্ছে 0.0786। দিস উইল বি দ্য মডেল, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে এইটা হলো আহ, তাহলে আমার এই হলো মডেল। তাহলে আমি কিভাবে ইন্টারপ্রেট করবো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এই ভেরিয়েবলটা আমি ক্রিয়েট করেছি। এটা দ্বারা কি বোঝায়? খুব সহজ বাংলায়, যদি এটা তো ওএলএস, এক্স আই স্টার যদি 1 ইউনিট বাড়াই, তাহলে এল আই স্টার কত ইউনিট বাড়বে? 0.078। 0.0786 ইউনিট বাড়বে। আমি যদি এক্স আই স্টার যদি 1 ইউনিট বাড়াই, তাহলে এল আই স্টার, অর্থাৎ ওয়েটেড আগে ছিল এল আই, ওইটাকে যখন আমি রুট ওভার ডাব্লিউআই দিয়ে গুণ করেছি, এল আই স্টার হয়েছে। ওয়েটেড লগ অডস উইল বি ইনক্রিজড বাই 0.0786। এটার কোনো মিনিং নাই আসলে, এই মিনিংটা খুব ভালো মিনিং নয়। তাহলে আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে এই ওয়েটেড এলআই স্টার থেকে তো আমরা এলআই স্টারে গিয়েছি, এলআই স্টার পেয়েছি না? সেখানেও আমরা বলতে পারবো এক্স যদি 1 ইউনিট বাড়ে, তাহলে গড়ে
লজিট কত ইউনিট বাড়বে সেটাও কিন্তু খুব একটা ভালো ইয়েটা না, যে লজিট কত ইউনিট বাড়বে ওইটা কিন্তু আমাদের খুব ভালো ইন্টারপ্রিটেশন নয়। আমাদের মূল উদ্দেশ্য হলো প্রবাবিলিটি কিভাবে চেঞ্জ হবে। তাহলে লজিটের জায়গায় আমি যদি এক্সপোনেনশিয়াল নেই, তাহলে লগ অডস বা লগ অডসকেই বলা হয় লজিট, লগ পিআই বাই 1 - pi। যদি এক্সপোনেনশিয়াল নেই তাহলে বলবো অডস ইন ফেভার অফ ওনিং এ হাউস বা অডস ইন ফেভার অফ সাকসেস ফেইলারের চেয়ে কত গুণ বেশি হবে। কি ঠিক আছে? তাহলে আমাদের ওইটা হবে ইন্টারপ্রিটেশন। আমি দেখাই মেইনলি হলো পি ভ্যালুর প্রবাবিলিটি করব আমরা। আমরা দেখেন এইখান থেকে বলতে পারছি যে যদি এক্স 1 ইউনিট বাড়ে তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস গড়ে কত ইউনিট বাড়বে? এই যে 0.78, আমি রাউন্ডিং করে 0.8, আমাদের বইয়ে 0.8 আমি 0.8 লিখেছি, বাড়বে। লিখে আবার লিখেছি দিস ইন্টারপ্রিটেশন ইজ নট ভেরি অ্যাপিলিং। যদি এক্সপোনেনশিয়াল নেন তখন আপনার হলো ওয়েটেড লগ অডস থাকবে না, শুধুমাত্র ওয়েটেড অডস থাকবে। ঠিক আছে? তাহলে আমাদের দেখেন যে কি বলেছি যে ফর 1 ইউনিট ইনক্রিজ ইন ওয়েটেড ইনকাম, কারণ এক্স স্টার দিয়ে তো আমি ইন্টারপ্রেট করতেছি, আমি তো এক্স দিয়ে ইন্টারপ্রেট করতেছি না। অন অ্যান এভারেজ দ্য ওয়েটেড অডস ইন ফেভার অফ ওনিং এ হাউস ইজ ইনক্রিজড বাই, দেখা যায় আপনাদের পুরোটা জি স্যার, নাকি ছবির কারণে দেখা যাচ্ছে না? দেখা যায় স্যার। ওকে, তাহলে দেখেন এখানে হচ্ছে যে দ্য ওয়েটেড অডস ইন ফেভার অফ ওনিং এ হাউস ইনক্রিজ বাই এত ইউনিটস। এটা থেকেও আমরা জাস্ট ইন্টারপ্রিটেশন, এটা থেকেও কিন্তু কিছু বোঝা যায় না। আমার মূল ইন্টারপ্রিটেশন হলো শেষের দুইটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছি যে মূল ইন্টারপ্রিটেশন দেখেন আপনাকে বলে দিবে যে এক্স যদি ইনকাম যদি 13,000 টাকা হয়, 13,000 টাকা হলে প্রবাবিলিটি অফ ওনিং এ হাউস কত বলেন তো একটু আমাকে। At income level 13,000, what is the probability of success or what is the probability of owning a house? বলেন তো কত? স্যার 36%, স্যার। 0.3611 0.36 অথবা 36%। ঠিক আছে? ওকে, আচ্ছা, 13,000 টাকা ইনকাম লেভেলে রেট অফ চেঞ্জ অফ প্রবাবিলিটি কত? 1.8%। 1.8%। এইটা হলো আমার মূল ইন্টারপ্রিটেশন। আমরা যখন ইন্টারপ্রেট করি প্যারামিটার গুলোকে, আপনারা এখন ক্লিয়ার বুঝতে পারবেন, কারণ দিস ইজ ইয়োর ফর্মুলাটা মাথায় আপনি সেট করে ফেলেন। এই ফর্মুলাটা আপনি পেয়েছেন √WI, একটা ওয়েট xi এর সাথে আমরা গুণ করেছি, এখানে √WI নিয়েছি, li এর সাথেও গুণ করেছি। ঠিক আছে? ইভেন আপনি যখন li হ্যাট পাবেন ওই যে √WI দিয়ে ভাগ করে, সেখানে আপনি বলবেন এক্স যদি 1 ইউনিট বাড়াই, যেটা আমরা এখানে পেয়েছি, আপনি দেখেন যখন আপনি li যখন আপনি পেয়েছেন li, এটা না আমার li স্টার, এই যে লজিক, এটা না li? জি স্যার। হ্যাঁ, এটা হলো আমার li। তার মানে এক্স যদি আপনি 1 ইউনিট বাড়ান, এক্স ওয়েটেড নাই কিন্তু, এক্স যদি আমি 1 ইউনিট বাড়াই তাহলে আমার লগ অডস বা লগ অফ অডস ইন ফেভার অফ ওনিং এ হাউস উইল বি ইনক্রিজ বাই, এই যে আপনার হলো আহ, এটা কত, এই ওই যে সহগ যেটা আমার সঙ্গে ছিল তত ইউনিট হবে। ঠিক আছে? আর এটা হলো li হ্যাট আমরা পেয়েছি এখান থেকে। ঠিক আছে? আমার মেইন কাজ হচ্ছে, আমরা বলেছিলাম শুরুতেই যে একটা পার্টিকুলার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য অথবা গ্রুপ অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য what is the probability of success and what is the rate of change in the probability of success, we have to find out this. আপনার যদি আরো ভেরিয়েবল থাকতো, সে এখানে যদি আপনার এক্স এক্স একটা, তো এখানে x1 x2 x3 ভেরিয়েবল থাকতো, তখন আমরা কিন্তু এখানে কি 13,000 ইনকাম বলতাম, 13,000, তারপরে বলতাম সে যদি গ্রামে থাকে, এই সবগুলা কম্বিনেশন করে আপনার প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে এত এবং রেট অফ চেঞ্জ হচ্ছে এত। ঠিক আছে? যদি আরো আপনার এক্স থাকতো আর কি। ঠিক আছে? এবং এই হলো আপনার মূল ইন্টারপ্রিটেশন আমরা লগ অডসে আমরা করে থাকি। এটা আমরা এতক্ষণ কি করলাম? গ্রুপ ডাটার জন্য করেছি, গত ক্লাসেও আমরা গ্রুপ ডাটার জন্য করেছি। আর আমি আজকে শুরুতে আপনাকে ক্লাসে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম সেটা হলো মেইনলি ওয়েন ইউ রান দা রিগ্রেশন মডেল, আপনাকে একটা শীট দেওয়া হয়েছে, এখন আমি দাগাই দিচ্ছি, আপনারা এগুলো একটু দেখেন। ওইখানে আপনারা পাবেন R², গত ক্লাসে আমি লিখে দিয়েছি।
বলেন তো আর স্কোয়ার কি মিন করছে? কারণ রিসার্চ করতে হলে রিগ্রেশনটা জানতে হবে। বলেন তো আর আর স্কোয়ারটা কি স্কোয়ার মিন? আর স্কোয়ার হচ্ছে স্যার 96% ভেরিয়েন্স কে আমরা এই ভেরিয়েন্স না, ভেরিয়েবল দিয়ে ভ্যারিয়েশন এক্সপ্লেইন বলেন। করতে না না, হ্যাঁ ভেরিয়েশন 96% ভ্যারিয়েশন অফ y is explained by the model। খাতা বের করেন প্রয়োজনে, এটা লাগবে তো। এখানে আর স্কোয়ার ইকুয়াল টু 0.96 মিনস 96% variation of y is explained by the model or is explained by the variation of x। ঠিক আছে? আপনারা ডিগ্রিস অফ ফ্রিডম নিয়ে কথা বলছিলেন, যেটা আপনারা বলছেন সেটা টি এর ডিগ্রিস অফ ফ্রিডম। এই যে এইটা n মাইনাস কে, কে হচ্ছে এখানে নাম্বার অফ প্যারামিটারস, এখানে কে হচ্ছে নাম্বার অফ প্যারামিটারস। ঠিক আছে? এই নিউমারেটরের এই যে এইটা হলো রিগ্রেশন সাম অফ স্কোয়ারস এর ডিগ্রিস অফ ফ্রিডম, রেসিডুয়াল সাম অফ স্কোয়ার অর্থাৎ টোটাল সাম অফ স্কোয়ারস কে তিনটা পার্টে ভাগ করা যায়। একটা হলো রিগ্রেশন সাম অফ স্কোয়ারস, রেসিডুয়াল সাম অফ স্কোয়ারস এবং টোটাল সাম অফ স্কোয়ারস। তাহলে এই যে তার ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে এটা হলো কে মাইনাস ওয়ান। আপনাদের নোটে লিখে দেওয়া আছে, আপনারা অ্যানোভা টেবিলটা নোটে বের করে দেখবেন। কে মাইনাস ওয়ান, কে যেন কি বলেছে, নাম্বার অফ প্যারামিটারস টু বি এস্টিমেটেড। এই যে এখানে দেখেন নাম্বার অফ প্যারামিটার তিনটা আছে। ঠিক আছে? এই যে বিটা ওয়ান, বিটা টু এবং এই যে এখানে ইন্টারসেপ্ট জিরো। এই কারণেই আপনার কে মাইনাস ওয়ান এখানে টু নিয়েছে, ওই জন্য একটু ঝামেলা হচ্ছে। তাহলে আপনাদের নোটটা দেখবেন, আমি রিগ্রেশনের যে নোটটা দিয়েছি ওইখানে অ্যানোভা টেবিলটা দেখবেন ব্যাখ্যা করা। প্রথমটা হলো অলওয়েজ ফিক্সড রিগ্রেশনের ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে কে মাইনাস ওয়ান। কে হচ্ছে নাম্বার অফ প্যারামিটারস। তার মানে বলেন তো নাম্বার অফ প্যারামিটার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চাইতে, ধরেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 5টা, নাম্বার অফ প্যারামিটার কয়টা হবে? এটা তো এক্সেপশনাল কেস, কনস্ট্যান্ট জিরো না, কনস্ট্যান্ট সহ। কয়টা হবে? 5টাই হবে স্যার। কেন 5টা হবে? সিম্পল রিগ্রেশন মডেল দেখেন, ও ইন্ডিপেন্ডেন্ট স্যার, ওই ভেরিয়েবল যে যদি কয়টা? মানে ইয়ে সহ হয় তাহলে হ্যাঁ 4টা হবে স্যার তাহলে। আমাকে বলেন সিম্পল রিগ্রেশন 4টা না একটা বেশি, উল্টা বলছেন। সিম্পল রিগ্রেশন মডেলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, তাই তাই না? ওয়াই আর হ্যাঁ জি এক্স স্যার, যদি রান জি স্যার, করেন, আমি জি একটু আগে স্যার। তো রান করেছি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, হ্যাঁ প্যারামিটার হ্যাঁ, কয়টা? প্যারামিটার কয়টা? 2টা ছিল স্যার। দুইটা স্যার। দুইটা। শোনেন, প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে সহজভাবে মাথায় রাখবেন, প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে একটা করে কোএফিসিয়েন্ট আছে, সাথে একটা এক্সট্রা প্যারামিটার আছে বিটা ওয়ান। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি 5টা হয়, প্যারামিটার কয়টা হবে? 6টা ছয়টা। হবে স্যার। 6টা হবে। অর্থাৎ অর্থাৎ আমাদের প্যারামিটার যদি আবার 6টা হয়, তাহলে ভেরিয়েবল কয়টা হবে? একটা কম হবে। প্যারামিটার থাকলে ভ্যারিয়েবল 5টা হবে। ভেরিয়েবল 5টা হবে। তাহলে 5টা। আমরা ইন জেনারেল বলছি কে ইজ দ্য নাম্বার অফ প্যারামিটারস, তার মানে ভেরিয়েবল কে মাইনাস ওয়ান। তাহলে এইখানে হলো রিগ্রেশনের ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে কে মাইনাস ওয়ান, যতগুলা প্যারামিটার তার চেয়ে একটা কম। রেসিডুয়ালের ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে এন মাইনাস কে, আর টোটালের ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে এন মাইনাস ওয়ান। এই হচ্ছে আপনার, এইটা ফিক্সড সব সময়ের জন্য। আপনার যতগুলা প্যারামিটার থাকবে রিগ্রেশনের ডিগ্রিস অফ ফ্রিডম এফ টেস্ট করার জন্য এই রিগ্রেশন মডেলে, সেই রিগ্রেশন এর ডিগ্রিস অফ ফ্রিডম, এটা হলো সাম অফ স্কোয়ারস ডিউ টু রিগ্রেশন, অর্থাৎ কোএফিসিয়েন্টের কারণে যে সাম অফ স্কোয়ারস গুলো হয় সেটা হচ্ছে কে মাইনাস ওয়ান ডিগ্রিস অফ ফ্রিডম। রেসিডুয়ালের জন্য ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে কত? এন মাইনাস কে। আপনাদের নোট আছে, ওইটা বের করে দেখবেন, নিচেরটা হলো এন মাইনাস ওয়ান। এফ টেস্ট হচ্ছে কে মাইনাস ওয়ান আর এন মাইনাস কে। ডিগ্রিস অফ ফ্রিডম হবে নিউমারেটর কে মাইনাস ওয়ান আর ডিনোমিনেটর হচ্ছে এন মাইনাস কে। এইটা হলো এফ টেস্ট, রাইট? তো এইখানে এইটা বোঝানোর জন্য আমি এটা খুলেছি। তাহলে আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা হলো, দেখেন আমি যখন মডেল যখন দিয়ে দিব, আমি এইরকম রিগ্রেশন রান করব, রান করে বলবো দিস ইজ এলআই স্টার। ঠিক আছে? এলআই স্টার থেকে আপনাদেরকে আমি বলে দিব যে কোনগুলা প্যারামিটার সিগনিফিক্যান্ট, কোনগুলো প্যারামিটার সিগনিফিক্যান্ট নয়। আপনাদের এখানে একটা মাত্র প্যারামিটার আছে এবং ওই প্রবাবিলিটির আউটকাম দিয়ে দিব। আপনাকে বলবো এট এ পার্টিকুলার ইনকাম লেভেল, ঠিক আছে, what is the probability of owning a house, that means what is the probability of success, and what is the rate of change of probability of success। এইটুকু হচ্ছে আপনার থিওরির সাথে এটা যাবে। ঠিক আছে? তাহলে এরপরে আমরা পড়বো, এটা আমরা কিন্তু এতক্ষণ কিন্তু আমরা পড়লাম হচ্ছে গ্রুপ ডাটার জন্য হাউ টু এস্টিমেট দ্য প্যারামিটারস অফ দ্য লজিক মডেল। গত ক্লাসেও বলেছি
ডাটা যদি আনগ্রুপ হয়, ডাটা যদি ইন্ডিভিজুয়াল লেভেলে হয়, দেখেন এইখানে বলে দেওয়া আছে, নিচে দেখেন একটু, y হলো 1 if the final grade is, y হচ্ছে গ্রেড, এইটা হলো y, এই যে গ্রেড, এই যে এখানে টোটাল ডাটা আছে কয়টা বলেন তো? 16টা 16টা অবজারভেশন আছে স্যার। 16টা না, একটু ভালো করে দেখেন ভাই, পাশাপাশি লিখেছে 32টা ডাটা আছে। 32টা। এটা নিচে নিচে সেট করেন, এটা জায়গা কমানোর জন্য পাশে লিখেছে, এই যে অবজারভেশন 1 to 16, জিপিএ, টিউস, পিএসআই, গ্রেড, লেটার গ্রেড। আবার অবজারভেশন যে 17, 18, 19, 20, 32, এটা নিচে নিচে সেট করে দিন। কয়টা ডাটা? 32টা। 32। ডাটা 32টা। 32টা ডাটার মধ্যে এই গ্রেড গুলাকে 0101 গ্রেড কে বলতেছে হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গ্রেড ওয়াই। গ্রেড ইজ ডিপেন্ডেন্ট অন এই যে জিপিএ গ্রেডটা কি সেটা ব্যাখ্যা করা আছে নিচে, টিউসটা কি, পিএসআইটা কি, অর্থাৎ গ্রেড হলো ওয়াই ডিপেন্ডস অন জিপিএ, টিউস এন্ড পিএসআই। এটার একটা রিগ্রেশন মডেল রান করতে বলেছে। এখন ওয়াইটা দেখেন তো বাইনারি না, বাইনারি রেসপন্স রিগ্রেশন মডেল। তাহলে ওয়াই বলছে কি 1 ইফ দ্য ফাইনাল গ্রেড ইজ এ, যখন ফাইনাল গ্রেড এ, দেখেন এই যে এ, তখন হচ্ছে ওয়াইটা 1, আর এ ছাড়া অন্য কিছু হলো ওয়াইটা হচ্ছে 0। সহজ কথা, ওয়াই এর হলো দুইটা ভ্যালু, আইদার 1 অর 0, অন অর অফ, সাকসেস অর ফেইলার। এ পাইলে সাকসেস, এ না পাইলে ফেইলার। ঠিক আছে, 1 আর 0 দিয়ে আপনার হচ্ছে ওয়াই কে ডিফাইন করা আছে। ওয়াই হচ্ছে এখানে গ্রেড। ওয়াই ডিপেন্ডস অন দিস থ্রি ভেরিয়েবলস। প্রথমটা বলছে কি জিপিএ দেয়া আছে, জিপিএ এর উপর ডিপেন্ড করে, টিউস এর উপর ডিপেন্ড করে, পিএসআই এর উপর। মজার বিষয় দেখেন, এই দুইটা ভেরিয়েবল নিউমেরিক্যাল, পিএসআই কি? পিএসআই কি? বাইনারি। বাইনারি পিএসআই স্যার। আবার বাইনারি। দেখেন পিএসআই কিন্তু আপনার পিএসআই হলো 1 ইফ দ্য নিউ টিচিং মেথড ইজ ইউজড। সো নিউমেরিক্যালি আমার ইন্টারপ্রেট আমি যেভাবে করি, এক্স 1 ইউনিট বাড়ার সাথে সাথে ওইটা কি প্রবাবিলিটি কিভাবে চেঞ্জ হবে, বাট বাইনারি কিভাবে করি সেটা আপনারা এখনো শেখেন নাই, আমি যে এখন শেখাবো রান করে। তাহলে আমার কিন্তু এখানে দুইটাই আছে, তার মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেমন ক্যাটাগরিক্যাল হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও কি হতে পারে? ক্যাটাগরিক্যাল ক্যাটাগরিক্যাল হতে পারে। হতে পারে। তো এখানে করে দিয়েছে আইদার 1 অর 0। আরো বেশি ক্যাটাগরি হতে পারে, সেটা আমি এখন শেখাতে পারবো না, কারণ ওটা ডামি ভেরিয়েবল, আরেকটা চ্যাপ্টার, ওটার জন্য আপনি রিগ্রেশন এইটুকু আগে দেখে নেন। ধরেন দুইটা ক্যাটাগরি আছে, তাহলে ওয়াই বলেছে ইফ দ্য ফাইনাল গ্রেড ইজ এ, কি জন্য বলে এখানে বলেছে এর জন্য, তা ওয়াই এর মানগুলো দিয়ে দেওয়া আছে। এইটা আমার নিউমেরিক্যাল, এটা আমার কোনো পরিবর্তন নাই, এটাও নিউমেরিক্যাল। এই যে আমরা এই পিএসআই হলো 0 যখন 1 যখন দ্য নিউ টিচিং মেথড ইজ অ্যাপ্লাইড, আর হলো যখন নিউ টিচিং মেথড অ্যাপ্লাই করা হয় না, আদারওয়াইজ দিস ইজ কি 0। দিস ইজ অলসো ক্যাটাগরিক্যাল। কম্পিউটার 0 আর 1 ছাড়া তো পড়তে পারবে না, বা এটা তো এই ক্যাটাগরিটাকে আমাকে, এইটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে যেহেতু এটা ইন্ডিভিজুয়াল লেভেলে, এই প্রবাবিলিটি অফ সাকসেস ওইটা তো ওয়াই এরই সমান। তো আমি যদি পিআই ইকুয়াল টু 1 ধরি বা পিআই ইকুয়াল টু 0 ধরি, তাহলে আমার লন পিআই বাই 1 মাইনাস পিআই আমি পাবো না। যে কারণে অর্ডিনারি লিস্ট স্কোয়ার সিস্টেম এটা করতে পারবো না। উই হ্যাভ টু সর্ট সাম আদার মেথডস হুইচ ইজ ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর। ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটরের মাধ্যমে সফটওয়্যার গুলো, আমি গত ক্লাসে বলেছি, আপনাদের এখানে দেখেন যে কিভাবে হয়, যে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটের মাধ্যমে করা হয়, বিল্ট ইন সফটওয়্যার এগুলো দিয়ে দেয়। আমার কাজ হচ্ছে ডাটাটাকে ঠিক মতো সফটওয়্যারে পড়ায় দেওয়া। সো হোয়াট ইজ দ্য মডেল? মডেল ইজ লাইক দিস। এই যে ছিল কিন্তু ওয়াই ইকুয়াল টু আইদার 0 আর 1, আমি কিন্তু মডেল লিখেছি আগের মতোই, এলআই লন পিআই বাই 1 মাইনাস পিআই, দিস ডিপেন্ডস অন, এখানে ওয়াই কিন্তু নাই, কিন্তু আমি ওয়াই কিন্তু আগে যেভাবে করেছি, আগেও তো ওয়াই ছিল, কিন্তু ওইটা প্রবাবিলিটি অফ সাকসেস আর ফেইলার চলে আসছে। সো এখানেও লন পিআই বাই 1 মাইনাস পিআই, দিস ডিপেন্ডস অন জিপিএ, টিউস, পিএসআই। আমাকে রিগ্রেশন রান করতে হবে। এই এইটা মানেই কিন্তু আমি রান করবো আসলে ওয়াই। এই সে ওয়াই রান করলে লজিক মডেলে সে পিআই বাই 1 মাইনাস পিআই পড়ে নেবে। ঠিক আছে, আমি যখন রান করব তখন হাউ টু ইন্টারপ্রেট দ্য মডেলস, রান যখন করবো তখন পিএসআই কে আমি কিভাবে পড়াবো। ঠিক আছে, একটু দেখে নেন আপনাদের আপনাদের নিজেদের কম্পিউটারে, আপনারা এই পিএসআইটা খুলে রাখেন। তাহলে আমি যখন রিগ্রেশন এসপিএসএস রান করাবো, আমি এক্সেলে এই ফাইলটা আমি লিখে নিব। ঠিক আছে, ফাইলটা এক্সেলে লিখে নিয়ে আমি এসপিএসএস খুলতে পারি, অথবা আমি এসপিএসএস এর ফাইলটা সেভ করে এসপিএসএস টাইপ করেও আমি করতে পারি।
কিভাবে করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমরা এখন ফাইলটা আমার এখানে খোলা আছে, আমি খুলে রেখেছি, একটু দেখাই আপনাদেরকে। দেখেন, আপনি যখন স্পেসে যখন টাইপ করবেন তখন এই ভেরিয়েবল ভিউতে গিয়ে যে ভেরিয়েবল গুলো, সেই ভেরিয়েবল গুলো এই যে নেম এই জায়গায় লিখতে হবে। ভেরিয়েবল ভিউতে গিয়ে লিখলে এইখানে অটোমেটিক এই ভেরিয়েবল গুলো চলে। এসপিএস এ কিন্তু আমাদের আমাদের উইন্ডো কিন্তু তিনটা: ভেরিয়েবল ভিউ, ডাটা ভিউ এবং আউটপুট ভিউ। যখন রান করবো একটা আউটপুট চলে আসে আপনাদেরকে। এটা তো আমি আগেও দেখেছি, আপনারা যখন অডস রেশিও করেছি তখন আমরা দেখেছি। তাহলে আর একটা ওয়ে হচ্ছে এক্সেলে ফাইল সেভ করবেন, এখানে রান করবেন, সে অটোমেটিক রান নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে আমার একটু কাজ আছে। এই যে জিপিএটা কি, আমার জিপিএটা নিউমেরিক্যাল, আমার এটা নিয়ে কোনো প্রবলেম নাই। টিউসটা কি, নিউমেরিক্যাল, কোনো প্রবলেম নাই। পিএসআইটা জন্য কি বলেছি, 1 হবে ইফ দ্য নিউ টিচিং মেথড ইজ অ্যাপ্লাইড, আর 0 হবে কি যদি নিউ টিচিং মেথড অ্যাপ্লাইড না হয়। আর এখানে গ্রেড 1 কখন হবে, কখন হবে যদি এ পায় তাহলে গ্রেড হবে 1, ওয়াই ইকুয়াল টু 1, আর এ না পেলে কি ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে এইটুকু? ঠিক আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, কম্পিউটার কি বুঝতেছে যে আমি 1 মানে বলেছি গ্রেড এ পাইলে 1, আর 0 মানে বলেছি না পেলে 0? বুঝবে কম্পিউটার? না স্যার। আচ্ছা, পিএসআই হলো 1 যদি নিউ টিচিং মেথড অ্যাপ্লাইড হয়, না হলে 0। বুঝবে পিসি? বুঝবে না। তো আমাকে এটা ডিফাইন করে দিতে হবে। ডিফাইনটা কোনটা ডিফাইন করব আমি? ক্যাটাগরিক্যালটা। কোনটা? ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। ক্যাটাগরিক্যালটা। তাহলে আমি একটু ভেরিয়েবল ভিউতে যাব। এইখানে ভেরিয়েবল ভিউতে গিয়ে এই যে ভ্যালিউজ, এই ভ্যালুজ আমি চেঞ্জ করব। তাহলে আমার হলো প্রথম ছিল কি গ্রেড, এই যে গ্রেড হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমি গ্রেডটা চেঞ্জ করব। আবার যাই এইখানে, এই যে দেখেন এই যে গ্রেড, এই যে গ্রেডের পাশে এই ভ্যালুজ, এটা আমি সিলেক্ট করব। গ্রেড কি, যখন 1 তখন সেটাকে কি বলেছি, যদি এ পায়, রাইট? তাহলে ইফ এ, আমি জাস্ট বোঝার জন্য। ও আগে একটু দেখাই নেই, সরি। দেখেন এখানে এই জায়গায় আমি যদি ক্লিক করি, ক্লিক করলে 1 কি বোঝায়, 0 কি বোঝায় সেটা দেখাবে। আমি ক্লিক করতেছি, কোনো চেঞ্জ হচ্ছে? না স্যার। হচ্ছে না, কারণ আমি এখনো ডিফাইন করি নাই। সো জি স্যার। আমি যখন ডিফাইন করব দেখবেন যে চেঞ্জ হবে, বাট সে পড়ার সময় কিন্তু ওইভাবেই কিন্তু সে পড়বে। তাহলে আমরা একটু ভেরিয়েবল ভিউতে যাই, এটাকে আমরা ডিফাইন করি। যেটা 1 ছিল, 1 ছিল কখন, ইফ দ্য গ্রেড ইজ এ। আমি অত কিছু লিখলাম না, আমি জাস্ট ইফ দ্য গ্রেড ইজ এ, তখন হচ্ছে 1। আর 0 হচ্ছে আদার্স, এর বাইরে যা আছে সব আমি আদার্স লিখে দিলাম। এটাকে আমরা আমরা আহ, আমরা লেবেলিং বলি। অর্থাৎ আপনি যখন ডাটা কালেক্ট করে নিয়ে আসছেন, সে কিন্তু উত্তর দিয়েছে আমি এ পেয়েছি, সে এটাকে বলে কোডিং। সে কিন্তু উত্তর দিয়েছে আমি বি পাইছি, সি পাইছি, ডি পাইছি, রাইট? বাট ডাটা নিয়ে আসার পর আপনি কোডিং করেছেন, কোডিং এ লিখেছেন এ পেলে 1 আর না পেলে কি না পেলে 0। 0। জি স্যার। সেইটা আমাদের এখন, তাহলে আমাদের তো ডাটাটা রয়ে গেছে 0 আর 1 হিসেবে। সো হোয়াট ইজ 0 এন্ড হোয়াট ইজ 1? সো উই হ্যাভ টু ডিফাইন হিয়ার। আমি এইখানে লেবেলিং করছি, কম্পিউটার কিন্তু পড়ার সময় 0 1ই পড়বে। এইটাই, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন, ওই 0 1 কিন্তু নিউমেরিক্যাল, যখন আপনি লেবেলিং করে ফেলেছি ওই 0 1 সে ক্যাটাগরিক্যাল হিসেবে পড়বে। পড়ার সময় সে 0 1ই ধরে, বাট ক্যাটাগরি হিসেবে পড়বে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। দেখাই একটু, একটা পাল্টাইছে দেখাই। দেখেন আসছে আদার্স, আসছে না? এই যে গ্রেড পেয়েছেন, জি স্যার। জি স্যার। এখানে ক্লিক করেন, আবার দেখেন 0 1, দেখেছেন? সে দুইটা একসাথে পড়তেছে। কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ঠিক আছে। সে কিন্তু পিএসআই কে কিন্তু এখনো কোনো পরিবর্তন করে নাই। দেখেন এটা এটা পরিবর্তন, আমার পিএসআই টা আরেকবার একটু পরিবর্তন করতে হবে। তাহলে আমরা পিএসআই তে যাই। পিএসআই তে আমরা শর্টকাট লিখবো। পিএসআই তে হলো যখন ভ্যালু 1 তখন হচ্ছে নিউ টিচিং মেথড ইজ অ্যাপ্লাইড, জাস্ট আমরা লিখি অ্যাপ্লাই। যা লিখবেন ওখানে তাই আসবে আর কি। আমি শর্ট করলাম, নিউ টিচিং মেথড ইজ অ্যাপ্লাইড। 0 কখন, যখন কি
নট অ্যাপ্লাইড। নট অ্যাপ্লাইড অ্যাড করে দিলাম। ওকে, দেখেন অলরেডি কিন্তু সে পাল্টাই ফেলছে। পেয়েছেন পিএসআই? পেয়েছেন? অ্যাপ্লাইড আর কি নট অ্যাপ্লাইড। ঠিক আছে, আপনি তো ডাটা এনেছেন এইটা, এনে আপনি কোডিং করেছিলেন 01, কিন্তু আমি আবার ডাটায় ফিরাই নিয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু দেখেন এইটা কিন্তু আপনার এক্সেলে সম্ভব না, এক্সেল কিন্তু এইভাবে পড়বে না। সো এই হলো, দেখেন আপনার হচ্ছে 0 এবং 1। দেখেন এইখানে আমি ক্লিক করবো, দেখেন 0 এবং 1। যখন আমি রিগ্রেশন রান করব, এভাবে রাখলেও সে 01ই পড়বে, এভাবে রাখলেও সে 01ই পড়বে, বাট ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হিসেবে পড়বে। ঠিক আছে, এইটুকু কাজ আমার করতে হবে। ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, এখন আমি অ্যানালাইসিস করব। বাইনারি রেসপন্স রিগ্রেশন মডেল। আপনারা ক্রস ট্যাব যেভাবে করেছেন ঠিক একইভাবে অ্যানালাইজে যাব, তারপর রিগ্রেশনে যাব, তারপর কোথায় যাব বলেন? বাইনারি লজিস্টিক। বাইনারি লজিস্টিক স্ক্রিনশট নিয়ে ফেলেন বা খাতায় লিখে ফেলেন। বাইনারি লজিস্টিক রিগ্রেশনে যাব। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? ওয়াই কোনটা ছিল? গ্রেড ছিল, 01 গ্রেড। গ্রেড হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, ঠিক আছে, কথা বলেন। জি স্যার। তাহলে আমি গ্রেডটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে নিয়ে নিব। এই যে গ্রেডটাকে আমি সিলেক্ট করে এইখানে দিয়ে দিব। এই কোভেরিয়েটস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে ছিল? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল জিপিএ, টিউস এবং পিএসআই। এটা হলো কোভেরিয়েন্ট, এখানে নিয়ে নিব। ঠিক আছে, আমি এখন আমরা আমরা মডেলিং করে ফেলছি, কিন্তু আমি মডেল বানায় ফেলছি যে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট আর জিপিএ, টিউস এবং পিএসআই। ওই যে একটু আগে মডেল লিখেছি না, লন পিআই বাই 1 মাইনাস পিআই, বিটা 1 প্লাস বিটা 2, জিপিএ, বিটা 3 টুস, বিটা 4 পিএসআই। এই মডেল বানালাম। আবার কি রিপিট করবো? ব্যাকে যাবো না? ঠিক আছে, চলবে? ঠিক আছে স্যার, চলবে। চলবে। এখন আবার আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে 01, এটা তো বাইনারি লজিস্টিক রান করছি, মানে ওইটা সে ওইভাবেই পড়বে। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে একটা যে ক্যাটাগরিক্যাল আছে, ওইটাকে আমার আরেকবার বলে দিতে হবে যে ওইটা ক্যাটাগরিক্যাল। তাহলে আমি যাব ক্যাটাগরিক্যালে। ক্যাটাগরিক্যালে গিয়ে এই তিনটার মধ্যে কোনটা ক্যাটাগরিক্যাল আমাকে আরেকবার বলে দিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে ক্যাটাগরিক্যালে যাই। বুঝাতে পেরেছি? আপনারা একটু হ্যাঁ, রেসপন্স করেন, আমি তো। জি হ্যাঁ, স্যার। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লজিস্টিক বাইনারি লজিক রান করেছি, সে ওইটা 1 আর 0 কে একদম বাইনারি লজিস্টিকের যে ফর্মুলা, সে ওইটা ওইভাবে করে নেবে। বাট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সে কিন্তু এখনো জানে যে সবগুলাই হচ্ছে 01, ওই যে ভ্যালু যেভাবে আছে সেভাবে। সো এখন তো অ্যাপ্লাইড নট অ্যাপ্লাইড করে ফেলেছি, ভ্যালু লেবেলিং করে ফেলেছি। সো ওইটা যে ক্যাটাগরি গেল, ওইটা আবার আমাকে বলে দিতে হবে। ইন্ডিপেন্ডেন্টটা পিএসআইটা যে ক্যাটাগরিক্যাল, আমাকে বাকি দুটো কিছু করতে হবে না। তাহলে পিএসআইটা ক্যাটাগরিক্যাল যদি না থাকে, পিএসআই টাইপ ভেরিয়েবল, তাহলে আমার রান করলেই হয়ে যাবে, আমি আর এখানে যাব না। যেহেতু আছে, আমি এখন যাব ক্যাটাগরিক্যাল। কোনটা আবার ক্যাটাগরিক্যাল বলেন? পিএসআই। পিএসআই, পিএসআইটা হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিক্যালে আবার দেখেন, ক্যাটাগরি কিন্তু দুইটা। ইফ দ্য নিউ টিচিং মেথড ইজ অ্যাপ্লাইড, ইফ দ্য নিউ টিচিং মেথড ইজ নট অ্যাপ্লাইড। ভেরিয়েবল কয়টা? একটা। দুইটা ক্যাটাগরির জন্য একটা ভেরিয়েবলই হয়, তাই না? যেমন আমাদের ইফ ওয়াই ইকুয়াল টু 1, ইফ গ্রেড ইজ এ, আদারওয়াইজ 0। ভেরিয়েবল কিন্তু একটাই। তাহলে এখানে কোনটার রেফারেন্সে কোনটা? আমরা যখন ক্যাটাগরিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লিখি, তখন এই যে নিউ টিচিং মেথড অ্যাপ্লাই হলে, অ্যাপ্লাই না হলে তুলনায় কিভাবে চেঞ্জ হবে, সেটা আমরা দেখবো। তাহলে রেফারেন্স ক্যাটাগরি কে? নট অ্যাপ্লাইড। কি ক্লিয়ার হয়েছেন? ওয়াই এ আমাদের রেফারেন্স ক্যাটাগরি কে বলেন তো? এ বাদে যেগুলো, সেগুলো যেটাকে 0 ধরবেন সেটা কি রেফারেন্স ক্যাটাগরি। ক্লিয়ার হয়েছেন? খুব নরমাল। আমি যদি তুলনা করতে চাই যে বেশি পরে, একটা ভেরিয়েবল নিয়েছি যে বেশি পরে আর বেশি, আর হলো কম পরে বা পরে না, বা 5 ঘন্টা পরে আর 5 ঘন্টা পরে না, মাসে 5 দিন পরে আর হলো
কেউ হলো পরে না, ঠিক আছে? এই যে ইয়েস নো, তাহলে ইয়েস নো আমি তো তুলনা করছি যে নো এর তুলনায় ইয়েসটা কতটুকু ইফেক্ট ফেলবে, তুলনা করছি না আমি, তুলনা করছি জিরোর সাথে। জিরো ইজ দ্য রেফারেন্স ক্যাটাগরি। তাহলে এইখানে বলে দিতে হবে, দেখেন এই যে রেফারেন্স ক্যাটাগরি বলেছে, লাস্ট ফার্স্ট বলতে বোঝায় আপনি যে 0 1 2 3 4 লিখেছেন সেটা হলো কোথায় থেকে শুরু করবেন, অর্থাৎ 1 2 3 লিখেছেন যে, এখানে 0 আর 1 যদি হয় তাহলে ফার্স্ট কে আসছে, 0 আসছে না? জি স্যার। অর্ডারিং এর মতো আপনার 0 1 2 লিখবেন, কোথায় থেকে সে পড়বে। তাহলে আমি সিলেক্ট করবো কোনটা বলেন তো? ফার্স্ট। ফার্স্ট। এটাকে বুঝতে পেরে ফার্স্ট সিলেক্ট করা মানে হলো, আমি বললাম যে রেফারেন্স ক্যাটাগরি হচ্ছে ইফ দ্য নিউ টিচিং মেথড ইজ নট অ্যাপ্লাইড। জিরো, এই জিরোটা হলো রেফারেন্স ক্যাটাগরি। ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ বলতে বোঝাচ্ছে এখানে আমি যে নাম্বারিং করেছি, এখানে নাম্বার তো মাত্র দুইটা, 0 আর 1, যেটা নাম্বারিং করেছি এই নাম্বারিং এর মধ্যে কোনটাকে আমি রেফারেন্স ধরবো। তাহলে 0 আর 1, যদি 1 রেফারেন্স ধরতাম তাহলে ফার্স্ট লাস্ট ক্যাটাগরি হতো, আর 0 ধরলে কি ফার্স্ট। তাহলে আমাকে সিলেক্ট করে দিতে হবে কি ফার্স্ট, করে চেঞ্জ লিখতে হবে। এটা লাস্ট ক্যাটাগরি ছিল, এখানে চেঞ্জ ক্লিক করতে হবে, চেঞ্জ করলাম, দেখেন এখানে পাশে ব্র্যাকেটে ফার্স্ট চলে আসছে। মানে হলো পিএসআই হলো একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের দুইটা ক্যাটাগরি ছিল 1 এবং 0, 0 ক্যাটাগরিটাকে রেফারেন্স ধরে হিসাব করা হয়েছে, অর্থাৎ আমার যে ইন্টারপ্রিটেশন পাবো ওটা 1 এর জন্য পাবো। অর্থাৎ নিউ টিচিং মেথড অ্যাপ্লাইড হলে না হওয়ার চাইতে ওয়াই কে কতটুকু এফেক্ট করবে আমি রিগ্রেশন মডেলে সেটা পাবো। আমার কাজ এখানে শেষ। ক্লিয়ার হয়েছেন এই জায়গাটুকু? জি স্যার। তাহলে আমি একটু ব্যাকে যাব, কন্টিনিউ। এরপরে আমরা অপশনস কি কি চাইতে পারি। আমাদের খুব জেনারেল কোনো কিছুই প্রয়োজন হয় না, শুধুমাত্র ওই যে এক্সপোনেনশিয়ালটা দরকার হয়, যেটা আমরা একটু আগে করেছিলাম। প্যারামিটার গুলোর ওই যে লগ অডস ছিল না, আমরা অডস ইন ফেভার অফ আমরা কি করি, এক্সপোনেনশিয়াল করেছিলাম না, মনে আছে? একটু আগে তো করে আসলাম যে এক্সপোনেনশিয়াল হলে কেমন হয়, একটু আগে করে আসলাম না আগেরটায়, যেটা গ্রুপ ডাটার জন্য ছিল। অর্থাৎ বিটা গুলার এক্সপোনেনশিয়াল, এখানে আমি আপনার হলো এক্সপোনেনশিয়াল, এই যে সিআই ফর এক্সপোনেনশিয়াল মানে কনফিডেন্স ইন্টারভ্যালও দিয়ে দিয়েছে। আপনাদের আগেও আমরা করেছিলাম অডস, আমরা যখন অডস রেশিও করেছি তখনও আমরা এক্সপোনেনশিয়াল ক্লিক করেছিলাম। আপনারা এক্সপোনেনশিয়ালে ক্লিক করবেন, এইখানে সেই ইটারেটিভ প্রসেসে ক্যালকুলেশন করে আমাদের সবগুলা স্টেপ দেখার, এই যে এখানে বলা আছে সব স্টেপ দেখাও, আমাদের প্রয়োজন নাই, আমরা কি দেবো একবারে সিলেক্ট করেছি কি এট লাস্ট স্টেপ, একবারে সব ক্যালকুলেশন করে আমাকে স্টেপ দিয়ে দাও, আমি আর কিছু চেঞ্জ করব না। কন্টিনিউ। ওকে, আমার আউটপুট দিয়ে দিয়েছে। এখন আপনারা একটু বইটা খোলেন, বা আপনাদের কাছে যে বই আছে আমি বইয়ে যাব। আপনাদের বইয়ে ইভিউজে করা আছে, এটা হলো বিগিনিং, এটা দরকার নাই আমাদের, আমাদের দরকার এই যে ব্লক মেথড এন্টার, এইখান থেকে শুরু। এই যে দেখেন কাই স্কোয়ার, এই কাই স্কোয়ার কি কি আছে আমি একটু বলছি, তার আগে রেজাল্টটা একটু দেখেন। এইখানে মডেলটা হচ্ছে, আগের মডেল ছিল এফ, কেন আমি এফটা এতক্ষণ ধরে বুঝিয়েছি। অর্থাৎ যখন আপনি মডেল টেস্ট করবেন মডেলটা সিগনিফিক্যান্ট কিনা সেটা এফ টেস্টের মাধ্যমে করা হয়। কিন্তু যখন যখন ওএলএস মেথড করবেন বা যখন ম্যাক্সিমাম লাইকলিহুড করা হয় তখন আমরা করি লাইকলিহুড রেশিও স্ট্যাটিস্টিক। লাইকলিহুড রেশিও স্ট্যাটিস্টিক ফলোজ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম কে মাইনাস 1। কে জানো কি বলেছি আমি একটু আগে? নাম্বার অফ প্যারামিটারস। এখানে কে কত, আমাদের এই এই যে মডেলটা রান করেছি, কে কত একটু? 4। কে হচ্ছে 4। দেখেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 3টা আছে, কে হচ্ছে 4। তাহলে এই যে ওভারঅল এফ টেস্টটা, এটা হলো লাইকলিহুড রেশিও স্ট্যাটিস্টিক দিয়ে করতে হবে, এফ টেস্ট হবে না। লাইকলিহুড রেশিও স্ট্যাটিস্টিক ফলোজ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন উইথ কে মাইনাস 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক একই আগের হাইপোথিসিসটা লিখবেন, ওইখানে ছিল বিটা 1 ইকুয়াল টু বিটা 2 ওয়েটেড ছিল, এখানে তো ওয়েট টোয়েট নাই। এখানে হাইপোথিসিস হলো বিটা 1 ইকুয়াল টু বিটা 2 ইকুয়াল টু বিটা 3 ইকুয়াল টু বিটা 4 ইকুয়াল টু 0। অল্টারনেটিভ হচ্ছে at least one beta is not equal to 0 by using the likelihood ratio statistic we get LR statistic বা this is equal to, এই যে আমাদের ব্লক দরকার নাই, স্টেপ এই যে মডেলের রেশিও স্ট্যাটিস্টিক কত 15 পয়েন্ট কত 404। 404।
15.404 সিগনিফিক্যান্ট দেয়া আছে কত দেখেন, এটাও আমি করে দেখাবো। আমি কাই স্কোয়ার ডিগ্রিস অফ ফ্রিডম কত, k-1, তাহলে এইটা হলো কাই স্কোয়ারের ক্যালকুলেটেড ভ্যালু। আপনি এখনই গিয়ে টেবিলে দেখেন কাই স্কোয়ারের টেবিলেটেড ভ্যালু উইথ 3 ডিগ্রিস অফ ফ্রিডম কত আছে না আপনাদের কাছে টেবিল? আমি তো এক্সেলে করেছি, টেবিলে গিয়েও পাবেন না আপনি কাই স্কোয়ারের। স্যার আপনারা ইনফারেন্সে করেছেন না, ইনফারেন্সে আপনারা কাই স্কোয়ার টেবিল দেখেছেন, এফ টেবিল দেখেছেন, টি টেবিল দেখেছেন, ঠিক আছে? এখানে লাগবে না, এখানে এক্সেলে আমরা ওই যে আমরা ভ্যালু পেতে হলে কাই ইনভার্স দিব, প্রবাবিলিটি মানে আলফা 0.05 দিব, আর 3 ডিগ্রিস অফ ফ্রিডম দিব, দিলে উই উইল গেট দা টেবিলেটেড ভ্যালু। সিগনিফিকেন্স যেহেতু 0.05 এর চেয়ে ছোট, তার মানে কাই স্কোয়ার ক্যালকুলেটেড গ্রেটার দ্যান কি কাই স্কোয়ার টেবিলেটেড, তাই না? জি স্যার। সব জায়গায় তো একই, ইনফারেন্সে যেরকম সবই তো সেম। এই যে সিগনিফিকেন্স মানে পি ভ্যালু, এটা হলো পি ভ্যালু। পি ভ্যালু কি দেখেন তো, কি 0.5 এর ছোট না? জি স্যার, আলফার থেকে জি ছোট। স্যার আলফার থেকে পি ভ্যালু ছোট, সো দা মডেল ইজ সিগনিফিক্যান্ট। পি ভ্যালু আলফার থেকে ছোট মানে হচ্ছে এই যে কাই স্কোয়ারটা ক্যালকুলেট করেছে, এই ক্যালকুলেটেড ভ্যালু অবশ্যই টেবুলেটেড ভ্যালুর চাইতে কি ছোট না বড়? বড় হবে স্যার। বড়। হিয়ার কাই স্কোয়ার আমি দেখাবো, একটু পরে দেখাবো আমরা এক্সেলে গিয়ে। হিয়ার কাই স্কোয়ার ক্যালকুলেটেড গ্রেটার দ্যান কাই স্কোয়ার টেবুলেটেড, সো দা নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড, দ্যাট মিন্স দ্য মডেল ইজ সিগনিফিক্যান্ট। তাহলে প্রথম আমাকে টেস্ট করতে হবে ওভারঅল দ্য মডেল ইজ সিগনিফিক্যান্ট অর নট। ঠিক আছে, মডেল সামারি। আমরা একটু আগে আর স্কোয়ার করেছি না? এই যে যখন আমি কি বলে লজিস্টিক রিগ্রেশন মডেল করব ফর আনগ্রুপ ডাটা, তখন ন্যাচারাল আর স্কোয়ার খুব একটা মিনিং বহন করে না, এখানে সিউডো আর স্কোয়ার ব্যবহার করা হয়। ওই যে ইটারেটিভ প্রসেসিং এ দেখেন এখানে আর স্কোয়ার দেওয়া আছে, কক্স অ্যান্ড স্নেল আর স্কোয়ার, নাগালকারকে আর স্কোয়ার, ঠিক আছে? এই আর স্কোয়ার গুলো দেখেন অনেক ছোট। এবং লজিস্টিক রিগ্রেশন মডেলে আমরা গুডনেস অফ ফিটের উপর বা আর স্কোয়ারের উপর তেমন একটা গুরুত্ব দেই না। আমাদের লাইকলিহুড রেশিও টেস্ট স্ট্যাটিস্টিক মডেলটাকে সিগনিফিক্যান্ট বলেছে। এখন আমরা হচ্ছে দেখবো দিস ইজ দ্য মডেল। আপনারা একটু বইয়ে যান, বই যদি থেকে থাকে, ইভিউজে করেছে। ইভিউজে দেখেন, বইয়ের মধ্যে আমি একটু বইয়ে যাই, বইয়ে দেখেন ইভিউজ যখন রান করেছে, দেখেন সরি, এইখানে দেখেন আপনাদের হলো সি মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট -13.20, স্ট্যান্ডার্ড এরার, জেড স্ট্যাটিস্টিক আসছে, প্রবাবিলিটি মানে হচ্ছে ওই যে আবারও পি ভ্যালু, ঠিক আছে? এইখানে আমাকে বলেন তো, যেটা বলছিলাম একটু আগে যে রিগ্রেশন মডেলটা রান করেছে ওইখানে ভ্যালুগুলো টি, এখানে জেড কেন বলেন তো? কেউ একজন বলবেন, আমি কিন্তু কথার ফাঁকে গত ক্লাসে এবং আজকেও একটু বলে ফেলেছি, মানে জেড কেন বলতে পারবেন? আপনারা কিন্তু টি আর জেড এর পার্থক্য তো বুঝেন, ইনফারেন্স করেছেন না? কখন জেড করি কখন টি করি বলেন তো? স্যার কম যদি হয় অবজারভেশন সংখ্যা, তখন স্যাম্পল হচ্ছে টি সাইজ, হ্যাঁ স্যাম্পল সাইজ যদি স্ট্যাটিক। স্মল হয়, এবং 30-এর ওখানে কম হলে বলেছিলেন যে 30-এর যদি কম আননোন হয় তখন টি করি। আমাদের ম্যাক্সিমাম লাইকলিহুড যে এস্টিমেটটা আমরা করি, এটা হলো বেসিক্যালি লার্জ স্যাম্পল টেস্ট। লার্জ স্যাম্পলে আমার টি ডিস্ট্রিবিউশনটা জেড হয়ে যায়, যে কারণে আমি আর টির সঙ্গে তুলনা করব না। কোন জায়গায়? এই যে যখন আমি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল যখন ডাটা আমার দেওয়া থাকবে বা র ডাটা যখন দেওয়া থাকবে, অর্থাৎ আমি স্পেসে, তখন আমাকে জেড দিয়ে দেয়। জেড কে স্কোয়ার করলে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক পাওয়া যায় উইথ ডিগ্রিস অফ ফ্রিডম, যা ফলো লেখেন জেড স্কোয়ার ইকুয়াল টু, লেখেন ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক, লেখেন জেড স্কোয়ার ইকুয়াল টু ওয়ার্ল্ড, লিখেছেন? জি স্যার। ওয়ার্ল্ড এটা ফলো করে, এইভাবে লেখেন, ইয়ে করে আমরা লিখি না নরমালি ডিস্ট্রিবিউটেড, দেখেন ফলো কাই স্কোয়ার 1, অর্থাৎ কাই স্কোয়ার উইথ ডিগ্রিস অফ ফ্রিডম 1। জেড স্কোয়ার ইজ ওয়ার্ল্ড টেস্ট ফলোস কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ ডিগ্রিস অফ ফ্রিডম 1। অর্থাৎ এইখানে জেড পেলে আমি তুলনা করব জেড এর সাথে, জেড স্কোয়ার করে যদি যেটা পাবো সেটা তুলনা করব কাই স্কোয়ার 1 এর সাথে, জিনিস একই। তাহলে আমরা এখানে পেয়েছি, দেখেন আপনাদের বইয়ে কনস্ট্যান্টের আমরা এইটা সি মানে হলো ইন্টারসেপ্ট পেয়েছি -13। আমার রিগ্রেশন রান হয়ে গেছে, কিন্তু জিপি এর কোএফিসিয়েন্ট 2.82,
টিউস এর কোএফিসিয়েন্ট 0.09, পিএসআই এর কোএফিসিয়েন্ট হলো 2.37। স্ট্যান্ডার্ড এরার দেয়া আছে। এই যে জেড আমরা যেটা দেখাইনি, আপনাদের ইনফারেন্সও আপনারা করেছেন, এই কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরার ইজ ইকুয়াল টু টি, বিটা হ্যাট বাই স্ট্যান্ডার্ড এরার অফ বিটা হ্যাট। টিতে আপনারা করেছিলেন এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরার অফ এক্স বার, করেছিলেন না? করেছিলেন না? জি স্যার। ভুলে গেছেন? মিউ টেস্ট যখন করেছিলেন, তা মিউ যদি 0 হয় তাহলে এক্স বার বাই স্ট্যান্ডার্ড এরার অফ এক্স বার। একইভাবে এই যে জেড বলেন টি বলেন, আগেরটা তো তাই, বিটা হ্যাট এই কোএফিসিয়েন্টকে তার স্ট্যান্ডার্ড এরার দিয়ে ভাগ করলে ইউ উইল গেট জেড, জেড কে স্কোয়ার করলে ইউ উইল গেট ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক। ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক এই যে ইনফিনিটি পর্যন্ত যদি আপনি পি ভ্যালু নেন, ইস ডিস্ট ফর্মুলা দিয়ে এটা হলো পি ভ্যালু। একটু দেখেন তো পি ভ্যালু অনুযায়ী কোনটা 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 সিগনিফিক্যান্ট কোনটা ইনসিগনিফিক্যান্ট। স্যার টুসটা অনলি হচ্ছে টুইস্টটা significant। ইনসিগনিফিকেন্ট, বাকিগুলা সিগনিফিকেন্ট। ভেরি গুড। আপনার হলো, আমার তো ইন্টারসেপ্ট নিয়ে কোনো কাজ নাই আসলে, আমি তো দেখবো এক্স এর সাথে ওয়াই এর চেঞ্জটা। সো জিপিএটা আমার সিগনিফিক্যান্ট আসছে, নিউমেরিক্যাল ভেরিয়েবল। আবার ক্যাটাগরিক্যাল একটা নিয়েছিলাম, কোনটা? পিএসআই, সেটাও কি আসছে? সেটাও কি সিগনিফিকেন্ট, আসছে? সিগনিফিকেন্ট আছে। সিগনিফিক্যান্ট আসছে। হাউ টু ইন্টারপ্রেট দিস ওই জায়গায় পরে আসছি। আমি একটু আমাদের রেজাল্টটা একটু দেখাই, যেটা আমরা এসপিএসএস এ করেছি। তাহলে এইটা আমার প্রয়োজন হবে যে আপনি দেখেন যে জিপি এর এটা একটু উল্টাই দিয়েছে, কনস্ট্যান্ট দিয়েছে নিচে -13.021, এটা হলো কনস্ট্যান্ট, এটা স্ট্যান্ডার্ড এরার। এই যে ওয়ার্ল্ড পেয়েছি কিভাবে বলেন তো? ওয়ার্ল্ডটা কিভাবে পেয়েছে? স্যার জেড স্কোয়ার। জেড স্কোয়ার। কেন ওয়ার্ল্ড হ্যাঁ নিয়েছি আমি বলি, কারণ ওয়ার্ল্ড হলো সবগুলারই ডিগ্রিস অফ ফ্রিডম 1, কাই স্কোয়ার 1 ডিগ্রিস অফ ফ্রিডমে আমি এর টেবুলেটেড ভ্যালু পেয়ে যাব। জেড এর টেবুলেটেড ভ্যালু ক্যালকুলেট করা কিন্তু একটু কঠিন। কেন কঠিন আমি বলি, আপনারা জেড এর যদি পি ভ্যালু বের করতে চান, দুই দিকে না টেইল জেড এর, মনে আছে? একটা মাইনাস টেইল একটা কি জি স্যার, জি প্লাস স্যার। টেইল। আপনাকে ওটার পি ভ্যালু বের করতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। নট অনলি দিস, সে প্রথমে এই মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস মান পর্যন্ত একটা ভ্যালু দিবে, এই ভ্যালুটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আপনি যখন প্লাস মানেরটা করবেন তখন আবার 1 থেকে বিয়োগ করে করতে হবে, ঝামেলা আছে, ওটা আমি পরে বলছি। এইটাকে জেড এর জায়গায় ওয়ার্ল্ড এরা করেছে, কারণ জেড স্কোয়ার নিলে ওয়ার্ল্ড হয়। ওয়ার্ল্ড ইজ ডিস্ট্রিবিউটেড অ্যাজ কত, আমি একটু আগে বলেছি কত, কোন ডিস্ট্রিবিউশন কাই ফলো করবে? স্কোয়ার, কাই স্কোয়ার ওয়ার্ল্ড স্যার। হলো, তাহলে ওয়ার্ল্ডটা পেয়েছি কিভাবে বলেন তো? এখানে ওয়ার্ল্ডটা কিভাবে পেয়েছে? এই যে বিটা হ্যাট বাই স্ট্যান্ডার্ড এরার অফ বিটা হ্যাট, এটা কি ছিল? জেড। মানে এইটা ভাগ এইটা, লিখে রাখেন। এই যে বিটা হ্যাট বাই স্ট্যান্ডার্ড এরার অফ বিটা হ্যাট, দিস ইজ জেড। এইটারে স্কোয়ার করলে কি? ওয়ার্ল্ড। ঠিক আছে? আরেকবার একটু স্যার। আপনারা বলেন কেউ একজন, আমি বলেছি একজন, একজন বলেন, যে বুঝেছেন সে বলেন, একটু শুনি। বিটা ডিভাইডেড স্ট্যান্ডার্ড এরর। এটা কি জেড? জি। আগে করেছেন টি, এর একই ফর্মুলা কিন্তু একই, ইনফারেন্সও করে আসছেন, এখানে এটা স্যার হলো যেহেতু জেড। নাম্বার অফ অবজারভেশন মানে 32টা আছে, এটা 30-এর বেশি, এই জন্য এখানে হচ্ছে জেড স্ট্যাটিস্টিক আমরা না ইউজ না না করতেছি। না 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 না, এখানে নাম্বার অবস্থা 10টা থাকলেও জেড হতো। কেন হতো? কারণ আমরা তো ওএলএস মেথডে করি নাই, আমরা করছি ম্যাক্সিমাম লাইকলিহুড মেথড। ম্যাক্সিমাম লাইকলিহুড মেথড হলো লার্জ স্যাম্পল মেথড, অর্থাৎ সে আপনার হচ্ছে আচ্ছা বারবার রিপিট করছে না অবজারভেশনটাকে, 5টা অবজারভেশনও 25টা হয়ে যাবে। ম্যাক্সিমাম লাইকলিহুড অলওয়েজ সে অ্যাসিম্পটোটিক্যালি নরমাল ফলো করবে। কি বুঝাতে পারছি? হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। ওনার কোশ্চেন কিন্তু ঠিক আছে, এখানে যদি অবজারভেশন কমও হতো তারপরেও জেড হতো। কারণ হলো আমরা অর্ডিনারি লিস্ট স্কোয়ারস মেথডে করি নাই, অর্ডিনারি লিস্ট স্কোয়ারস মেথডে টি ফলো করবে। এইটা অবজারভেশন 30টা 50টা হলো তখন টি ফলো করতো। কি বুঝতে পেরেছেন? কারণ এটা হলো স্যাম্পল টেস্ট। বাট আমি যখন ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট করব, দিস ইজ এ লার্জ স্যাম্পল টেস্ট। আপনারা গত ক্লাসেও আমি করিয়েছি, লার্জ স্যাম্পল টেস্ট হওয়ার কারণে টি কনভার্জেস টু জে, টি এর সঙ্গে তুলনা করলে হবে না, উই হ্যাভ টু কি আমাদের তুলনা করতে হবে জেড এর সাথে। আর এখানে স্পেসেস যেটা করেছে আপনাদের বইয়ে হলো ইভিউজে করেছে, যে কারণে জেড আসছে। এখানে ওয়ার্ল্ডে করেছে একই জিনিস, জেড স্কোয়ার করলে ওয়ার্ল্ড হবে। ওয়ার্ল্ড ফলোস কাই স্কোয়ার উইথ ডিগ্রিস অফ ফ্রিডম 1। দেখেন এই যে কাই স্কোয়ার উইথ ডিগ্রিস অফ ফ্রিডম কি 1, আমি কাই স্কোয়ারের সঙ্গে তুলনা করব, করলে দেখেন সিগনিফিকেন্স পেয়েছি।
এই যে কনস্ট্যান্টের সিগনিফিকেন্স আগের মতোই, ওই যে এখানেও ছিল 0.008, এই যে 0.008, তারপরে জিপি এরটা হলো 0.025, টিএস এরটা 0.501, পিএস এইটা 1 মানে 0 ছিল রেফারেন্স ক্যাটাগরি, সেটা হলো 0 সো দিস আর এখানে সিগনিফিকেন্ট কে জিপিএ এবং পিএসআই। এইটার হলো প্যারামিটার দিয়ে দিয়েছে, সাথে ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়ালটাও দিয়ে দিয়েছে। তাহলে আমি এক্সপোনেনশিয়ালটা কিভাবে ইন্টারপ্রেট করতে হয় আমরা এখান থেকে সেটা পেয়ে যাব। ঠিক আছে, একটা টেবিল মাঝখানে আমি স্কিপ করেছি। কি স্কিপ করেছি? এখানে মজার একটা টেবিল আছে, সেটা হচ্ছে আমি এক্সেলে গিয়ে দেখাবো যে আপনার ওয়াই এর ভ্যালুগুলো কত বলেন তো। 0 আর বাইনারি 1, রাইট? ক্লাসিফিকেশন টেবিল দেখেন কি বলছে, এটা ছিল অবজার্ভ 0 আর 1, এই যে এটা হলো 1 আর আদার্সটা কি 0, রাইট? 0 প্রেডিক্টেড কি পেয়েছেন? প্রেডিক্টেড আপনি দেখেন, প্রেডিক্টেডও কিন্তু অবজার্ভ হলো এই এ আর আদার্স, প্রেডিক্টেডও কিন্তু আপনি একটা হলো অবজার্ভ যেটা আপনার অরিজিনাল ডাটার মধ্যে আছে, ঠিক আছে? প্রেডিক্টেডও আপনি 1 আর 0 পেয়েছেন, ঠিক আছে? তাহলে এখন আপনি একটু খেয়াল করে দেখেন প্রেডিক্টেড কি হয়েছে, টোটাল অবজারভেশন কিন্তু 32টা, তার মধ্যে আপনি পেয়েছেন অবজার্ভ ছিল 0, প্রেডিক্টেড পেয়েছেন 0, কয়টা পেয়েছেন? 18টা 18টা 18টা। 18 অবজার্ভ ছিল 0 বাট প্রেডিক্টেড পেয়েছেন কি 1, কয়টা? 1 3টা 3টা কি ভুল আসছে না? মানে অবজার্ভ আর প্রেডিক্টেড কি এখানে সেম নয়, রাইট? জি রাইট, কারেক্ট প্রেডিকশন করেছে কয়টা এখানে? 18টা 0 18 লেভেলে কারেক্ট প্রেডিকশন করেছে কয়টা? 18 18টা 18টা। একইভাবে নিচেরটা দেখেন 1, অবজার্ভ 1 ছিল হচ্ছে কয়টা? অবজার্ভ 1, যখন অবজার্ভ 1 ছিল তখন 0 পেয়েছে কয়টা? 3টা 3টা 1 ছিল 1 পেয়েছে কয়টা? 8টা 8টা। তাহলে টোটাল নাম্বার অফ কারেক্ট প্রেডিকশন কয়টা আমাকে একটু বলেন। 18 প্লাস 6 প্লাস 26 26টা। 18 প্লাস 6 না তো, 0 ছিল 18 0 8 পেয়েছে 18টা, 1 ছিল 1 পেয়েছে 8টা, এটা কারেক্ট প্রেডিকশন, এই ডায়াগোনালটা, এটা কারেক্ট প্রেডিকশন না? জি 0 ছিল 1 পেয়েছে 3টা, 1 ছিল 0 পেয়েছে, এটা কি ভুল প্রেডিকশন? তো 3 কি ভুল প্রেডিকশন না? জি স্যার তাহলে আমার টোটাল অবজারভেশন ছিল 32টা, আমার 32টার মধ্যে আমি 0 কারেক্ট প্রেডিকশন পেয়েছি 18টা আর 1 কারেক্ট প্রেডিকশন পেয়েছি 8টা। 8টা তাহলে টোটাল কারেক্ট প্রেডিকশন পেয়েছি আমি 26টা আউট অফ 32। সো এই প্রেডিকশনের পার্সেন্টেজ যদি আমি বের করি তাহলে কি করব? 26/32, ইজ ইট? জি জি স্যার এইটা হলো এই যে 81.3। আপনারা একটু বইয়ে যান, এইটাকে আমরা বলছি কাউন্ট আর স্কোয়ার। কাউন্ট আর স্কোয়ার, যে কাউন্ট করেছি ওই যে আমার ওয়াই, আমি এক্সেলও দেখাবো যে আমার ওয়াই গুলা হলো 0 আর 1, আর প্রেডিকশনে গিয়ে আমি যেটা 0 ছিল সেটা 0 পেয়েছি, এক সেম প্রেডিকশন করেছে 18টা, যেটা 1 ছিল সেটা 1 পেয়েছি, সেম প্রেডিকশন করেছে 8টা। তাহলে আমার টোটাল নাম্বার অফ কারেক্ট প্রেডিকশন হলো 26, আর হলো আমার টোটাল নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 32। সো দিস ইজ কল্ড কাউন্ট আর স্কোয়ার। কাউন্ট আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, আপনার এইখানে দেখেন কাউন্ট আর স্কোয়ার আপনাদের এখানে আছে, দেখেন এই যে এখানে নরমাল আর স্কোয়ার ব্যবহার হয় না, সিউডো কাউন্ট আর স্কোয়ার, নাম্বার অফ কারেক্ট প্রেডিকশনস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশনস। ঠিক আছে, তাহলে এটা আমরা কত কত পেয়েছি? এটা আমরা পেয়েছি কত? 81 পয়েন্ট, মানে 0.813, 81.3। তাহলে এইখানে আর স্কোয়ারের পরিবর্তে আমি এই যে কাউন্ট আর স্কোয়ার ব্যবহার করি, আর স্কোয়ারটা, তাহলে কাউন্ট আর স্কোয়ার বলতেছে মডেলটা ভালো, ঠিক না? নাম্বার অফ কারেক্ট প্রেডিকশন ভালো, তাহলে কি মডেলটা কি ভালো না? জি স্যার ভালো আচ্ছা, আরেকটা জিনিস আছে, লেখেন সেন্সিটিভিটি। লেখেন, এটা বইয়ে নাই, লিখতে হবে, লেখেন সেন্সিটিভিটি। এই রেজাল্ট দেওয়া থাকবে, আপনারা চাইবে, লেখেন সেন্সিটিভিটি। জি স্যার লিখেছেন? লেখেন পার্সেন্টেজ চেঞ্জ অফ দ্য কেসেস, পার্সেন্টেজ চেঞ্জ অফ দ্য কেসেস percentage change of the cases
একজন বলেন, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে, লিখতে লিখতে বলেন। স্যার লিখেছি পার্সেন্টেজ চেঞ্জ অফ কেসেস। That had the observed characteristics, yes. That had the অবজার্ভড observed characteristics, yes. মানে প্রেজেন্স আর কি। observed characteristics, yes. yes এর ওই যে ইনভার্টেড কমা দেন yes এর জায়গায়। Percentage জি স্যার। change of the cases that had the observed characteristics, yes. জি স্যার লিখেছি, তারপর And where correctly predicted by the model. মানে সোজা এটা লেখেন পরে বোঝাচ্ছি। and were correctly predicted by the model. জি স্যার। ব্র্যাকেটে লেখেন ট্রু পজিটিভ, মডেলের পরে তারপরে ফুল স্টপ দেন। ব্র্যাকেটে লেখেন ট্রু পজিটিভ। পরীক্ষায় থাকবে সেন্সিটিভিটি কি, স্পেসিফিসিটি কি। এখন স্পেসিফিক লেখাই নেই। এটার মানে কি জানেন? মানে হচ্ছে যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি ইয়েস ছিল, প্রেডিক্টেডও ইয়েস পাওয়া গেছে, মানে 1 ছিল 1 পাওয়া গেছে তার সম্ভাবনা, এবং মানে 1 ছিল কারেক্টলি 1 পাওয়া গেছে তার যে প্রবাবিলিটি সেটা হলো সেন্সিটিভিটি। তাহলে দেখেন তো একটু 1 ছিল কয়টা আসলে? অবজার্ভ দেখেন 1 কয়টা ছিল? 11টা স্যার। 1 11টা ছিল, দেখেন 8 আর 3 11টা। কারেক্টলি প্রেডিক্ট করছে কয়টা? 8টা। 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 এই যে 8 ভাগ 11 ইন্টু 100, এটা হলো 72.7, সেন্সিটিভিটি হলো 72.7, ইকুয়াল টু লেখেন ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 11 ইন্টু 100, বা 8 ডিভাইডেড বাই 11 লিখে 0.727 লেখেন। এটা সেন্সিটিভিটি। লিখেছেন? জি স্যার। স্যার সেন্সিটিভিটি কি? অর্থাৎ আমাদের সাকসেস কতটা অবজার্ভ ছিল, কতটা আমরা প্রেডিক্ট করেছি কারেক্টলি, সেটার যে রেশিও সেটা হলো আমার সেন্সিটিভিটি। স্পেসিফিসিটি ঠিক তার উল্টা। ফেইলার আমার হলো কতটা অবজার্ভ ছিল, কতটা আমি কারেক্টলি প্রেডিক্ট করেছি, ওটা হলো ফলস নেগেটিভ। তাহলে ওটা কি হবে? দেখেন নিচে, দ্য পার্সেন্টেজ চেঞ্জ অফ দ্য কেসেস, পার্সেন্টেজ চেঞ্জ অফ দ্য কেসেস পার্সেন্টেজ চেঞ্জ অফ দ্য কেসেস লিখেছেন? স্যার that did not have the observed characteristics, ব্র্যাকেটে হচ্ছে দ্যাট ইজ নো, ইয়েস এর জায়গায় হচ্ছে নো। অবজার্ভ ক্যারেক্টার আসলে মেইনলি সাকসেসটাকে আমরা বলছি ক্যারেক্টারিস্টিক আছে, ফেইলারটাকে বলছি নাই। দ্যাট ডিড নট হ্যাভ দ্য অবজার্ভ ক্যারেক্টারিস্টিক্স, ব্র্যাকেটে লেখেন ইনভার্টেড কমার ভিতরে নো, দ্যাট ইজ নো। লিখেছেন? জি স্যার। and were also correctly predicted, and were also correctly predicted, এখানেও কারেক্ট প্রেডিকশন, and were also correctly predicted as not having the observed characteristics, and were also correctly predicted তারপর স্যার প্রেডিক্টেড as not having the observed characteristics, as not having the observed characteristics.
as not having the observed characteristics. ডান্স। ব্র্যাকেটে ট্রু নেগেটিভ নেগেটিভ ছিল, নেগেটিভ পেয়েছি কতগুলা। এটা হলো স্পেসিফিসিটি। ইকুয়াল টু তাহলে কত হবে একটু বলেন, কয়টা ছিল নেগেটিভ ফলস ফেইলার ছিল কয়টা? 18 আর 3 স্যার, 21টা টোটাল। 21টা। তার মধ্যে কারেক্টলি প্রেডিক্ট করেছে 18টা। 18/21, 18/21 এটা হলো স্পেসিফিসিটি। ইন্টু 100 করলে 85.7 আসবে। হয়েছে? জি স্যার। জি স্যার। তো দেখেন এই ক্লাসিফিকেশন টেবিল থেকে আমরা পেলাম কাউন্ট আর স্কোয়ার, টোটাল নাম্বার অফ কারেক্ট প্রেডিকশনস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশনস। আমরা সেন্সিটিভিটি পেলাম, স্পেসিফিসিটি পেলাম। এটা সাধারণত মেডিকেল টেস্টে করা হয়, যে কারেক্টলি আপনার হচ্ছে যে ধরেন আপনার একটা ডিজিজ আছে, আমি যদি মেডিকেল টার্মে যদি বলি, আপনার আপনার ধরেন টেস্ট করতে গেছেন, আপনার ধরেন একটা ডিজিজ আছে, টেস্টে আছে এবং ধরা পড়েছে, ঠিক আছে? তাহলে এরকম সবসময় তো টেস্টে ধরা পড়ে না। তো এরকম হচ্ছে আপনার 100 জন পেশেন্টের ডিজিজ আছে এবং ধরা পড়েছে মনে করেন যে 97 জনের, 3 জনের হয়তো টেস্টের কারণে ধরা পড়ে নাই, তাহলে সেন্সিটিভিটি কত হবে? 97% হবে। কি ক্লিয়ার হয়েছে? আবার হয় না অনেক সময় যে ডিজিজ নাই কিন্তু টেস্ট করতে গিয়ে দেখা যায় যে ডিজিজ আছে, দেখা দিয়েছে, এরকমও তো হতে পারে। নাই এরকম পেয়েছেন 95 জন, ঠিক আছে, ডিজিজ ছিল না, টেস্টেও ছিল না, আসছে এরকম 95 জন পেয়েছেন, কিন্তু ছিল না, টেস্টে 5 জন চলে আসছে। এটা কি স্পেসিফিসিটি? ঠিক আছে? তাহলে আমাদের পরীক্ষায় সেন্সিটিভিটি স্পেসিফিসিটি থাকবে। নাও আমাদের কাজ হচ্ছে হাউ টু ইন্টারপ্রেট দ্য প্যারামিটারস অফ দিস মডেল। এটা আমরা অলরেডি যখন আমার নিউমেরিক্যাল ভাবে আমি কিন্তু ইন্টারপ্রেট করে ফেলেছি। দেখেন তো এই যে জিপিএ এর হলো প্যারামিটার 2.826, কি হবে ইন্টারপ্রিটেশনটা একটু বলেন তো, বই দেখে দেখেই বলেন। ওখানে তো ওয়েটেড এক্স ছিল, এখানে আর ওয়েটেড নাই। জিপিএ যদি 1 ইউনিট বাড়ে তাহলে লগ অডস, কিচ্ছু বোঝা যায় না, লগ অডস ইন ফেভার অফ কত এ, লগ অডস ইন ফেভার অফ সাকসেস কত বাড়বে? 2.826 ইউনিট বাড়বে। 2.826। এখানে আরো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, এই জন্য কমা দিয়ে লিখতে হবে হোল্ডিং আদার্স কনস্ট্যান্ট, অর্থাৎ অন্যগুলাকে ফিক্স রেখে। আপনি যদি একটা চেঞ্জ দেখতে চান, বাকিগুলোকে কি করতে হবে? সেম রাখতে হবে। কি বুঝতে পেরেছেন? আপনি জমিতে সারও চেঞ্জ করছেন, পানিও চেঞ্জ করছেন, ইয়েও চেঞ্জ, তাহলে কি ইফেক্ট পাওয়া যাবে? যদি সারের ইফেক্ট দেখতে চান তাহলে পানি এবং বীজ সেম রাখতে হবে। চেঞ্জ করব বারবার কাকে? সারকে। সোজা কথা বলছি আমি, যে আপনি যখন মাল্টিপল রিগ্রেশন মডেল করবেন, একটা প্যারামিটারকে আমি যখন ইন্টারপ্রেট করব, তখন বাকিগুলা কি? কথা বলেন, বাকিগুলোর ইফেক্ট কি হবে? ফিক্স বাকিগুলো রাখতে হবে। constant নিতে হবে স্যার। ফিক্সড হোল্ডিং। তাহলে আমরা কনস্ট্যান্ট কমা দিয়ে থাকবে। ইন্টারপ্রেট করার সময় বলবো কনস্ট্যান্ট থাকবে। এক্সপোনেনশিয়াল, এইটারই আবার বিটা, এই যে ই টু দি পাওয়ার করলে আপনি এই যে এটা পাবেন 16.88। হোয়াট ডাজ ইট মিন? এখানে ছিল লগ অডস চেঞ্জ হবে, আমি বইয়ে দেখাবো, কারণ এটা বারবার আমি আসবো। এখানে ছিল লগ অডস চেঞ্জ হবে, এখানে অডস চেঞ্জ হবে। আর পিএসআইটা এই যে দেখেন, যদি আপনাদের ক্যাটাগরিক্যাল থাকে তখন আমরা কি বলবো? এটার মানে হলো, যদি নিউ টিচিং মেথড অ্যাপ্লাই করা হয়, তাহলে আপনার গ্রেড পয়েন্ট এভারেজ এ হওয়ার এ, এই যে অ্যাপ্লাই না করা হলে তার চেয়ে 2.379 গুণ বেশি। অ্যাপ্লাই করলে, ঠিক আছে, তখন হচ্ছে যে আপনার লগ অডস বেশি। এখানেও কি লগ অডস, এটা দিয়ে ইন্টারপ্রেট করা যায় না, আমার দেখতে হবে এইটা এক্সপোনেনশিয়াল অফ বিটা। তাহলে আমার হচ্ছে যদি আমার গ্রেড পয়েন্ট এভারেজ, এটা কি, যদি নিউ টিচিং মেথড যদি অ্যাপ্লাই করা হয় মানে 1, তাহলে অ্যাপ্লাই করা না হলে গ্রেড পয়েন্ট যা হতো তার চাইতে 10 গুণ বেশি গ্রেড পয়েন্ট এভারেজ পাওয়া যাবে। এটা হলো তার ইন্টারপ্রিটেশনটা।
তাহলে আমরা এখানে ওভারঅল ইন্টারপ্রিটেশন লাইকলিহুড রেশিওটা দেখলাম, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে আমরা এখান থেকে দেখবো লাইকলিহুড রেশিওটা দেখলাম, আমাদের এই যে লাইকলিহুড রেশিও, তারপরে আমরা ক্লাসিফিকেশন টেবিলটা দেখলাম, এবং সাথে হচ্ছে এই ভেরিয়েবল গুলো কিভাবে ইন্টারপ্রেট করতে হয় সেটা আমরা এখন একটু বইয়ে যাই, বইয়ে গেলে বাকিটা ক্লিয়ার হবে। বইয়ে গেলে যেটা আমি অলরেডি বলে ফেলেছি, এই যে 4 নম্বর পয়েন্টটা একটু দেখেন, যে আমি যখন ওভারঅল মডেল টেস্ট করতে যাব তখন লাইকলিহুড রেশিও টেস্টের মাধ্যমে করব। দিস উইল ডিস্ট্রিবিউটেড অ্যাজ দ্য chi-square ডিস্ট্রিবিউশন উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। মানে আসলে ওই যে কে ছিল নাম্বার অফ প্যারামিটারস, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা কম, মানে chi-square k-1 ডিগ্রিজ অফ ফ্রিডমে আমি কি আমাকে দেখতে হবে, যেটা আমরা অলরেডি দেখেছি, আমি এক্সেলেও দেখাবো, ঠিক আছে। এরপরে আমাদের যে স্লোপ গুলা ছিল β1 β2 পার্শিয়াল স্লোপ কোএফিসিয়েন্ট, সেটাকে ইন্টারপ্রেট করেছে যে জিপি এর কোএফিসিয়েন্ট ছিল 2.826, ঠিক। তাহলে তাহলে আমাদের জিপিএ যদি 1 ইউনিট বাড়ে তাহলে গড়ে এস্টিমেটেড লজিট বাড়বে 2.83 ইউনিট। এটা দিয়ে কিছু বোঝা যায় না। আর এটাকে যখন আমি এক্সপোনেনশিয়াল করব, এই যে এখানে এক্সপোনেনশিয়াল যখন করব, তখন আমরা বলবো 1 ইউনিট বাড়লে odds in favor of কত জিপিএ জিপিএ উইল বি ইনক্রিজ বাই ওই যে ই টু দি পাওয়ার এত। আর পিএসআই টা যখন আমি করেছি এক্সপোনেনশিয়াল করেছি যে 10.78, তাহলে আমি বলবো যে if the new teaching method is applied then the GPA will be 10 times higher বা 10.78 times higher than that of if the new teaching method is not applied. অ্যাপ্লাই যদি করা না হয় তাহলে করা হলে 10 গুণ জিপিএ পাওয়া যাবে, ঠিক আছে। এইখানে আরেকটু বলেছে, এই যে এটা হলো অ্যাকচুয়াল ভ্যালু, এটা হলো ফিটেড ভ্যালুটা কিভাবে পাবেন বলেন তো? ফিটেড ভ্যালুটা কিভাবে পাবেন? এই যে মডেলটা না, ফিটেড ভ্যালু মানে এলআই স্টার, এলআই হ্যাট কিভাবে পাবেন বলেন? বিটা 1 হ্যাট বসাবেন, β1 β2 প্লাস এগুলোর বিটা 2 সাথে হ্যাট বসাবেন, প্রত্যেকটা জিপিএ এখানে গুণ করবেন, এরপরে β3 হ্যাট টুস গুণ করবেন, β4 হ্যাট পিএসআই গুণ করলে আপনি ইউ উইল গেট দা এলআই হ্যাট। আগের মতোই এলআই হ্যাট পেলে পিআই কিভাবে পাবেন? ই টু দি পাওয়ার এলআই হ্যাট বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এলআই হ্যাট। আমি একটু এক্সেল ফাইলটা দেখাই, আমি এখানে কপি করে নিয়ে আসছি। সো আমি একটু এক্সেল ফাইলটা দেখাই। আমার কিন্তু এক্সেলে কিন্তু আমি β1 হ্যাট 2 হ্যাট 3 হ্যাট 4 হ্যাট পাবো না। আমি এসপিএস যেটা পেয়েছি সেই আমি এসপিএসএস এর আউটপুটটাকে আমি এখানে লিখেছি। আউটপুটটা লিখলে আপনি এলআই হ্যাটটা কিভাবে পাবেন? এই যে দিস আর দ্য কোএফিসিয়েন্টস, β1 হ্যাট 2 হ্যাট 3 হ্যাট এবং 4 হ্যাট। দেখেন এলআই হ্যাট ফর্মুলাটা দেখে নেন, একটা স্ক্রিনশট নেন, ফর্মুলা দেখে নেন। ওই যে M4 কোএফিসিয়েন্টটাকে আমি ফিক্স করে দিয়েছি β1 হ্যাট প্লাস β2 হ্যাট ইনটু ইনটু কি জিপিএ, পরে টান দিব শুধু β1 হ্যাট প্লাস β2 হ্যাট ইনটু জিপিএ। দেখেন β2 হ্যাট, এই যে β2 হ্যাট ইনটু হচ্ছে জিপিএ প্লাস এই যে β2 হ্যাট ইনটু জিপিএ প্লাস β3 হ্যাট ইনটু টিউস প্লাস β4 হ্যাট ইনটু পিএসআই, ইউ উইল গেট এলআই হ্যাট। স্ক্রিনশট নিয়েছেন? জি স্যার। ওকে, এরপরে হচ্ছে পিআই হ্যাট। পিআই হ্যাটটা কি? আগের মতো ই টু দি পাওয়ার এলআই হ্যাট বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এলআই হ্যাট, ইউ উইল গেট পিআই হ্যাট, ঠিক আছে। তাহলে এইটা হলো আবার অবজার্ভ কি ছিল বলেন তো? অবজার্ভ ছিল 0 আর 1, রাইট? ঠিক আছে। কথা বলেন, অবজার্ভ কি ছিল? 0 আর 1 বাইনারি। 3 আর 1। আচ্ছা, এস্টিমেটেড গুলো তো আমি পেয়েছি 0 থেকে পি গুলা আবার 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। তাহলে ওই যে আমরা বললাম যে ওই যে কারেক্ট প্রেডিকশন, ওই যে আমাদের যে ক্লাসিফিকেশন টেবিল যেটা ছিল ওইখানে 0-1 কিভাবে করেছে আমি বলি, একটু দেখাই। সেটা হলো পিআই গুলা যেগুলো হচ্ছে 0.5 এর উপরে আছে, ঠিক আছে, 0.5 এর উপরে সেগুলোকে, কারণ আমার তো এই যে পিআই যেটা পেয়েছি যেগুলো দেখেন 0.5 এর, আমি ফর্মুলাটা দেখাই। যদি 0.5 এর উপরে হয় তাহলে তাকে 1 ধরেছি, 0.5 এর নিচে হলে তাকে কি 0। আমি তুলনা করব, মানে অবজার্ভ 0 ছিল, এখন কত আসছে?
ওয়াইটা অবজার্ভ 0 ছিল, কাউন্টে কি কি আসছে? 0 এসেছে। কিভাবে করেছি বলেন তো? করেছি, দেখেন ফর্মুলাটা দেখেন, যে এই যে প্রবাবিলিটি যেটা পেলাম এটা তো আমার হ্যাড, এখানে তো 0 1 আসবে না জীবনে। আমার তো 0 1 এক্সট্রিম পয়েন্ট, প্রবাবিলিটি আমার 0 1টাকে আমি কি করছি, 0.5 এর উপরে হলে সেটাকে বলবো 1, আর 0.5 এর নিচে হলে সেটাকে কি বলবো? 0 0। অর্থাৎ পিআই এর এতগুলা ভ্যালুকে আমি 0 1 এ কনভার্ট করব, তুলনা করার জন্য যে আমার কারেক্ট প্রেডিকশন কয়টা হয়েছে। মানে 0 ছিল, 0 আছে। আমার এখানে কিন্তু ভ্যালুগুলো 32টা ভ্যালু আসবে 32 রকম। আমি 32 রকম ভ্যালুকে দুইটা ভ্যালু বানাবো। 0.5 এর উপরের গুলাকে ধরবো 1, 0.5 এর নিচের গুলাকে কি ধরবো? 0 0.5 বা তার নিচের গুলাকে ধরবো 0। আমি ফর্মুলা লিখেছি দেখেন, ইফ জিপিএ মানে এই যে জি কলামটা যদি 0.5 এর বড় হয়, কমা দিয়ে 1, মানে তাহলে 1 লেখো, আর যদি ছোট হয় তাহলে কি লেখো? আদারওয়াইজ 0 লেখো। আমার দেখেন কাউন্ট দিয়েছে। আমি কিন্তু গুণে 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 করতে পারি, আবার আমি আরেকটা ফর্মুলা করেছি, গুণে গুণে করে দেখে এখানে দেখেন আমার যা যা ছিল, দেখেন এইখানে একটা লাল কালিতে দাগাইছি। অবজার্ভ ফ্রিকোয়েন্সি ছিল কত? কত ছিল 1 অবজার্ভ? যে 1 1 আসতে কত? 0 0 মানে এই যে 0.5 এর নিচে, মানে ওই ভ্যালুটা 0। এই যে রং প্রেডিকশন, এরকম কয়টা পাবেন? একটু আগে দেখলেন যে 3টা। 3টা না 6টা পাবেন। 0 ছিল 1 হবে 3টা, আর 1 ছিল 0 হবে 3টা। কি বুঝতে জি স্যার, পেরেছেন? জি স্যার। তাহলে আমি ওইটা তো কি গুনবো নাকি বসে বসে? ওটা না করে আমি কি করছি, এখন বিয়োগ করছি। কোনটার সাথে? অবজার্ভের সাথে, এই যে এটার সাথে এই কাউন্টটা বিয়োগ করছি। বিয়োগ করলে যেটার বিয়োগফল 0 সেটা একই আছে, যেটা 0 না সেটা কি, যেটা 1 হোক আর -1 হোক সেটা আলাদা। এই দেখেন আমি বিয়োগ করে 6টা বের করেছি, ম্যানুয়ালি করেছি আর কি। ওটা তো আপনারা ইয়েতে পেয়েছেন। আমি বোঝানোর জন্য যে ওটা কিভাবে পেয়েছে আসলে। দেখেন এইখানে ছিল 0 ছিল, 1 হয়েছে, ঠিক আছে। এই দেখেন এখানে কি 1 ছিল 0 হয়েছে, কাজে বিয়োগফল। সোজা কথা, কাউন্ট যদি সমান হয় তাহলে কি বিয়োগফল কত আসবে? 0। 0 যে আমি জাস্ট গোনার জন্য, আর যদি সমান না হয়, হয় 1 আসবে, না হলে -1 আসবে। -1 আসবে। দেখেন আমার এরকম 6টা আছে, তাহলে আমার কারেক্ট প্রেডিকশন হচ্ছে, আমার কারেক্ট প্রেডিকশন হচ্ছে 28টা। এটা আপনাদের বোঝানোর জন্য। রেসিডুয়ালটা কি হবে? রেসিডুয়ালটা দেখেন, E4 মাইনাস হলো কি G4, কারণ এটা হলো আমার পিআই হ্যাট মানে ওয়াইআই হ্যাট, আর এটা হচ্ছে ওয়াই। সো দিস ইজ দ্য রেসিডুয়াল। এটা লাগবে না আপনাদের বোঝানোর জন্য, যে ওইখানে আমাদের ইন জেনারেল ওএলএস মেথডে আমরা যেমন রেসিডুয়াল বের করতাম ওয়াইআই মাইনাস ওয়াইআই হ্যাট, এখানে ওয়াইআই মাইনাস আসলে পিআই হ্যাট, ঠিক আছে। এইটা একটু আপনারা এই লাস্টের কলাম কয়টা আপনাদের এই যে এটা সহ একটু লিখে নেন। এটা বোঝানোর জন্য, এটা আপনাদের পরীক্ষায় আমি দেব আউটপুট, আউটপুট থেকে আমি আপনাকে বলবো নাও ক্যালকুলেট দ্য ভ্যালুস। এই পিআইটা লাগবে। দেখেন এখন আমরা পিআই কিন্তু ম্যানুয়ালি করেছি, এখন আমরা কিন্তু পিআই পাচ্ছি, যে আপনার হচ্ছে এই যে এক্স এর, এখন তো আর আগের মতো এক্স এর লেভেল একটা না। আগে যেমন ইনকাম লেভেল 6000 হলে কত, এখন আমার এক্স এর মান, এই যে আমি যে প্রবাবিলিটি 0.02 পেলাম, কার কার জন্য পেলাম বলেন তো? কার কার জন্য পাইছি? যখন জিপিএ এত, টিউস এত, পিএসআই এত, তখন আমি পেয়েছি প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং, এটা কি, অর্থাৎ প্রবাবিলিটি অফ পিআই, প্রবাবিলিটি অফ সাকসেস ইজ লাইক দিস, ঠিক আছে। এখানে আমাদের যখন আমাদের আনগ্রুপ ডাটা হয়, তখন আমাদের মেইন কনসার্ন থাকে এক্স এর পরিবর্তনের সাথে সাথে এই যে অডস ইন ফেভার অফ সাকসেস কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ সাকসেস হওয়ার চান্সটা কিভাবে পরিবর্তিত হয়, সেটা আপনাদের এই যে এই জায়গাটায় লেখা আছে। ভালো করে এটা আপনারা, আমি তো লেখা দেখিয়ে দিলাম। ও আরেকটা স্ক্রিনশট নেন, এখানে আমি কমেন্ট লিখে রেখেছি, আপনারা একটু আরেকটা স্ক্রিনশট নেন। এইখানে হলো টেস্ট লেখা আছে। এই যে কালো কালিতে যে ম্যাক্সিমাম লাইকলিহুড টি এর জায়গায় জেড হয়, নীল কালিতে হলো লাইকলিহুড রেশিও টেস্ট। একটা নিয়েছেন স্ক্রিনশট? জি স্যার। নিয়েছেন? আচ্ছা, আরেকটু নিচে যান, আরেকটা স্ক্রিনশট নেন। ইন্টারপ্রিটেশন দেখলেই বুঝতে পারবেন। এটা একটা স্ক্রিনশট নেন, বইয়ে আছে, আমি লিখেছি, দুইটা মিলায়া দেখলে আপনারা ক্লিয়ার হবেন। হাউ টু ইন্টারপ্রেট, আমি ডাটা দিয়ে দিব, আমি ডাটা দিয়ে আমি 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 নিজেই মডেল রান করে দিব। রান করে দেওয়ার পর আমি আউটপুট দিব, আউটপুট দিয়ে বলবো
যে হাউ ক্যান ইউ অ্যানালাইজ দিস বাই লজিস্টিক রিগ্রেশন মডেল। আপনাকে ওভারঅল মডেল টেস্ট করতে হবে, যে প্যারামিটার গুলো সিগনিফিকেন্ট সেই প্যারামিটার গুলো ইন্টারপ্রেট করতে হবে, এবং এক্সপোনেনশিয়ালের প্যারামিটার গুলো ইন্টারপ্রেট করতে হবে যদি আনগ্রুপ থাকে। আর গ্রুপ ডাটার জন্য প্রবাবিলিটি অফ সাকসেস কত আর প্রবাবিলিটি অফ রেট অফ চেঞ্জ কত সেটা বের করতে, এখানেও প্রবাবিলিটি আছে। তো এটার জন্য এরকম প্রবাবিলিটি উঠাই দেবো না, পার্টিকুলার ভ্যালু, ঠিক আছে, কিন্তু আপনাকে এই কটা শিখতে হবে, ঠিক আছে। ওকে, এটা শেখার আগে হয়েছে স্ক্রিনশট নেওয়া? জি স্যার। জি স্যার। এটা শেখার আগে আপনার হচ্ছে এই যে দেখেন, বিফোর ইন্টারপ্রেটিং দ্য রেজাল্ট, এই সাম জেনারেল অবজারভেশনস আর ইন অর্ডার, যে কথাগুলো আমি বলেছি, যে যেহেতু লাইকলিহুড এস্টিমেট করছি, এটা একটা জেনারেল লার্জ স্যাম্পল মেথড, সো এরারস হবে অ্যাসিম্পটোটিক নর্মাল, ঠিক আছে। তাহলে টি এর জায়গায় ব্যবহার করবো হচ্ছে জেড। 3 নম্বরে বলেছে যে আর স্কোয়ার ব্যবহার করা হয় না, আর স্কোয়ার অতটা ইন্টারেস্ট না, এখানে সিউডো আর স্কোয়ার, বানানো আর স্কোয়ার ব্যবহার করা হয়। তার মধ্যে একটা হচ্ছে এরকম কাউন্ট আর স্কোয়ার, ঠিক আছে। সো এই পয়েন্ট গুলো এখানে আপনার লেখা আছে, এই 3টা, আর বাকিগুলো হলো কমেন্ট, ঠিক আছে। তো কমেন্ট আমি লিখে দিয়েছি, সাথে আপনারা এই জায়গাটা পড়লে আপনারা ক্লিয়ার হবে। আমাদের পরীক্ষার জন্য একটা ফুল সেট দেখা যায় মোটামুটি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা কোশ্চেন কিন্তু বলে দেওয়া। আপনাদের অবশ্যই অবশ্যই এই চ্যাপ্টার পুরোটাই আজকে পর্যন্ত যতটুকু পড়ালাম ইন্টারপ্রিটেশন সহ পুরোটা থাকবে, থিওরিও লিখতে হবে, সাথে আমি রেজাল্ট দিয়ে দিব, সেই রেজাল্ট থেকে ইন্টারপ্রিটেশন লিখতে হবে। আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা আগামী ক্লাসে মাল্টিপল লজিস্টিক কিভাবে করে সেটা আমরা একটু দেখব। আপনারা এসপিএসএস কিভাবে রান করেছে স্টেপ গুলো কি লিখে নিয়েছেন? জি স্যার। আপনাদের কমেন্টে প্রচুর নাম্বার থাকবে এবার, কারণ আপনারা কমেন্ট কেন জানি একদম পড়তেই চান না। আমি কিন্তু কমেন্টে এবার মার্কস বেশি করে দিব, ঠিক আছে। সো এই রিগ্রেশন মডেলে গ্রুপ ডাটার জন্য আমি কিভাবে কমেন্ট করেছি, কমেন্ট গুলা লিখে দেওয়া হয়েছে, সেই কমেন্ট গুলো একটু ভালো করে দেখবেন, এবং আনগ্রুপ ডাটার জন্য বইয়েও কমেন্ট আছে, কিভাবে কমেন্ট করেছি সেটাও একটু ভালো করে আপনারা দেখবেন। এখানে এখানে কমেন্টটা এটা একটা স্ক্রিনশট নিন। এটা আগেই তো নেওয়া হয়েছে। এই কমেন্ট গুলো স্ক্রিনশট নিয়েছেন, কমেন্টটা? জি স্যার, এটা আগে ওকে, নেওয়া হয়েছে। ঠিক আছে, আজকে আর কন্টিনিউ করবো না, আজকে এতটুকুই। আগামী ক্লাসে যদি আল্লাহ বাঁচায় তাহলে আমরা মাল্টিপল লজিস্টিক কিভাবে করতে হয় সেটা আমরা আলোচনা করব। আপনাদের পরীক্ষায় মেইনলি আপনার হলো এই লজিক মডেল পুরোটাই থাকবে, জিএলএম থাকবে, জিএলএম এর সাথে আগের যে মিড টার্মের ধরেন জিএলএম থাকবে, জিএলএম এর সাথে আপনার হচ্ছে যে কোনো একটা ডিস্ট্রিবিউশন দিয়ে বলবে যে লিঙ্ক ফাংশনটা বের করেন, লিঙ্ক ফাংশন বের করে আপনি সেটার মডেলটা কি হবে মডেলটা লিখেন, ঠিক আছে। এছাড়া আপনাদের হলো ওই যে যে প্রবলেম ছিল, আপনার 15 নম্বরের একটা প্রবলেম দেওয়া ছিল, আপনার অডস রেশিও, রিলেটিভ রিস্ক, তারপরে ডিফারেন্স অফ প্রপোর্শনস, কাই স্কোয়ার টেস্ট, ওই রকম আরেকটা প্রবলেম পরীক্ষা দিয়ে দেওয়া থাকবে। সো এই হলো আপনার 2 ঘন্টার একটা পরীক্ষা হবে আপনাদের ফাইনাল, ঠিক আছে। জি স্যার। আজকে ক্লোজ করে দিব। জি স্যার। জি স্যার। কতজন আসছেন? 21 জন, ঠিক আছে। নাম প্রেজেন্ট করলাম না, কারণ আপনাদের মার্কস অলরেডি প্রেজেন্ট দিয়ে মার্কস দিয়ে দেওয়া হয়েছে, তাই তো। জি স্যার। ঠিক আছে, ভালো থাকবেন, তাহলে আপনাদের সাথে আগামী শুক্রবার দেখা হবে। এই আসসালামু জিনিসটা আলাইকুম। সলভ থ্যাংকস। করবেন, যদি কোনো প্রবলেম হয় আমরা আগামী শুক্রবারে আবার সলভ করবো, ঠিক আছে। আমি আপনাদের একদম রিকোয়েস্ট করি, আমি অনেক পরিশ্রম করেছি আপনাদের জন্য, দয়া করে এই ফাইনাল পরীক্ষাটা একটু ভালো দেন। আমি তো কোশ্চেন বলেই দিলাম, আগে যে প্রবলেমটা ছিল 15 নম্বরের, আপনার ডিফারেন্স অফ প্রপোর্শনস ক্যালকুলেট করা, অডস, কারণ ওখানে আর থিওরির দরকার নাই, ওইখানে অডস রেশিও ক্যালকুলেট করা, ওইখানে রিলেটিভ রিস্ক ক্যালকুলেট করা, কনফিডেন্স ইন্টারভ্যাল বের করা, তারপরে ইন্ডিপেন্ডেন্সি আছে কিনা কাই স্কোয়ার টেস্টের মাধ্যমে দেখানো, তারপরে জিএলএম করা, জিএলএম এর সাথে একটা ডিস্ট্রিবিউশন দিয়ে দেবেন, যে কটা আমি দিয়েছি সব কটাই করবেন, একটা ডিস্ট্রিবিউশন থাকবে, ওইটা আপনারা করবেন, এবং সাথে হচ্ছে লজিস্টিক মডেলের একদম কোয়ালিটি গ্রুপ ওয়ান গ্রুপ। থেকে শুরু করে
বাইনারি থেকে শুরু করে এলপিএম থেকে শুরু করে এলপিএম এর শর্টকামিংস, তারপর অল্টারনেটিভ গুলো কি কি, লজিক মডেল, প্রফিট মডেল, টপিক মডেল, লজিক মডেলের ফিচার্স গুলো কি কি, লজিক মডেলে গ্রুপ ডাটা হলে কিভাবে আমরা অ্যানালাইসিস করব, আনগ্রুপ ডাটা হলে কি প্রবলেম হয়, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, এবং কি কি ফিচার মাথায় রাখতে হয় একটু আগে দেখালাম। এরপরে গ্রুপ ডাটার একটা রেজাল্ট উঠাই দিয়ে বলবো যে এটাকে আপনি ইন্টারপ্রেট কিভাবে করবেন, ঠিক আছে। এরপরে আনগ্রুপ ডাটার একটা রেজাল্ট তুলে দিব, বলবো যে কিভাবে ইন্টারপ্রেট করবো, ইন্টারপ্রেট গুলো লিখতে হবে, সেন্সিটিভিটি কি, স্পেসিফিসিটি কি, কাউন্ট আর স্কোয়ারটা কি, ঠিক আছে। ঠিক আছে, ক্লোজ করে দিই সেশন। ধন্যবাদ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।